আমার বাবা যখন আমাদের দুই ভাই বোনের সামনেই নতুন এক মহিলাকে বিয়ে করে আনলেন, সেদিন আমি একটা কথাও বলিনি, একটুও কাঁদিনি, চিৎকার করিনি, কিচ্ছু না। ছোট ভাইটা অনেক ছোট, কিছু বোঝে না তেমন। বাড়িতে নতুন মানুষ দেখে গগন বিদারী কান্নাকাটি করে। ফলস্বরূপ নতুন একজন মহিলাকে দেখেও চিৎকার করে কাঁদতে থাকে। বাবা সেদিকে একটু তাকালেন, কিছু বললেন না তেমন, শুধু দাদিকে ইশারা করলেন রনিকে ভিতরের ঘরে নিয়ে যেতে। নতুন বউয়ের সামনে কোনো সিন ক্রিয়েট তিনি চান না। অন্যদিন হলে রনির কান্নার জন্য বাবা আমাকেই চড় মেরে বসতেন। ও কেন কাঁদছে? দাদি খুব ভয় পান তার ছেলেকে। কোনো কথা না বলে রনিকে ভিতরে নিয়ে গেলেন তিনি। আমি দরজার কোণে ঠাঁই দাঁড়িয়ে থাকলাম। বাবা ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, এভাবে খুঁটির মতো দাঁড়িয়ে আছো কেন? উনি তোমাদের মা, আজ থেকে ওনাকে ছোট মা বলে ডাকবে। এখন যাও, ওনাকে সালাম করো। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। মাত্র 4 মাসও হয়নি আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। দিনের পর দিন বাবার অবহেলার জন্য একটা মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এই কয়দিনের মধ্যে আবার বিয়ে করে এসে তাকেই কিনা মা বলে ডাকতে বলছেন আমাকে চুপ করে থাকতে দেখে বাবা এবার একটু রেগে যান। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। আমি বুঝতে পারি বাবার রাগ উঠছে। রাগ বেশি উঠলে তার পরিণাম কি হতে পারে তাও আমার ভালোই জানা আছে। তিনি আমাকে বিভিন্ন শাস্তি দিতে পছন্দ করেন। সারা রাত আমাকে অন্ধকারে বাথরুমে আটকে রাখার রেকর্ড তার আছে। আগে মা বাঁচাতো, নিজে মার খেয়ে আমাকে বাঁচাতো। মা চলে যাওয়ার পর থেকে কেউ বাঁচাতে আসে না, কেউ বাঁচাতে আসে না আমাকে। রনি, ছোট, দাদি তো জমের মতো ভয় পান তার ছেলেকে। বাড়ির কাজের লোকগুলো তো বাবার ছায়াও মারায় না। কেউ আর বাঁচানোর থাকে না আমাকে শাস্তির হাত থেকে। আমি জানি আজকের এই ঘটনার জন্য আবার বাবার রোশানলে পড়তে হবে আমাকে। কিন্তু যাই হয়ে যাক, আমাকে যাই শাস্তি দিক না কেন, আমি আমার মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারবো না। ছোট মা ডাকা দূরে থাক, ওনার সাথে কখনো কথা বলতেই যাওয়ার ইচ্ছে নেই আমার। কি হলো? কি কথা কানে যাচ্ছে না? তুমি জানো না এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না? বাবার চিৎকারে আমি একটু কেঁপে উঠলাম। একটু ভয় ভয়ও করছে। নতুন একজন মহিলার সামনে কি তিনি আমার গায়ে হাত তুলবেন? আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি, এক পাও নড়লাম না। আচ্ছা থাক না, ছোট মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি জোর করবেন না এভাবে প্লিজ। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মিষ্টি একটা গলার স্বর শুনে চমকে উঠে তাকালাম উপরের দিকে। বাবার নতুন বউ আমার হয়ে কথা বলছে, কিন্তু উনি তো আমার সৎমা। আমি জানি সৎমা এরা কখনো ভালো হয় না। আমাদের স্কুলে একটা মেয়ে পড়ে, ওর আসল মা মারা যাওয়ার পর ওর বাবাও একটা বিয়ে করে আনে। ওর সৎমা ওকে খুব মারে, ঠিক মতো খেতে দেয় না। যদিও ওর বাবা খুব ভালো, আমার তো তাও না। নিশ্চয়ই এই মহিলাও তেমন হবে। আজ প্রথম দিন দেখে একটু ভালো সাজছে হয়তো। আমি মুচকি হাসলাম ওনার দিকে তাকিয়ে। করুণা করছে আমাকে। দেখো রুনা, আমার মেয়েকে আমি এভাবেই শাসন করি। তুমি নতুন মানুষ এই বাড়িতে, আমার উপরে কথা বলতে যাবে না। আমি যা বলবো তাই হবে। আচ্ছা বেশ, কিন্তু এখন এসব প্লিজ বন্ধ করেন। আমার খুব টায়ার্ড লাগছে, আমি রেস্ট করব। আমার ঘরটা দেখিয়ে দিন। আমি একটু কেঁপে উঠলাম ওনার শেষ কথাটায়। ওনার ঘর? ওনার ঘর মানে তো আমার মায়ের ঘর, যেই ঘরে এখনো মায়ের গন্ধ লেগে আছে, মায়ের ছোঁয়া আছে সব জিনিসে। সেই ঘরে আজ থেকে উনি থাকবেন? মায়ের গন্ধ মুছে যাবে? তীব্র কান্না ঠেলে আসতে চায় ভেতর থেকে, গলার কাছে শক্ত হয়ে কষ্টটা আটকে থাকে। আমি দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করি। বাবা ওনাকে ভিতরে নিয়ে যেতে যেতে আমার দিকে রক্তচক্ষু দিয়ে তাকালো। সে চোখ দিয়ে আগুন ঝরছিল, কিন্তু আজ কেন জানি বাবার ওই চোখে আমার একটু ভয় করছে না। কারণ ভয়ের চেয়ে কষ্টটা বেশি চেপে ধরেছে আমাকে। খুব মনে পড়ছে আজকে মায়ের কথা। কেন আমাকে সাথে করে নিয়ে গেল না মা? কেন এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে একা রেখে মা চলে গেল? আমি আর থাকতে পারলাম না। বাবা ওনাকে নিয়ে চলে যেতেই আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম। দুই হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে লাগলাম আমি। এই বাড়িতে যে শব্দ করে কাঁদাও নিষেধ। প্রতিটা নিঃশ্বাস এই বাড়িতে বাবার অনুমতি নিয়ে ফেলতে হয়। একটা ধরা বাঁধা ছকের মধ্যে আমাদের জীবন আটকানো। সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। যদিও আজ স্কুলে যাওয়ার একদম ইচ্ছে নেই। বাসার এই পরিস্থিতি, রনিকে রেখে একটু যেতে ইচ্ছে করছে না। কিন্তু সামনে আমার এসএসসি পরীক্ষা। এই সময় প্রতিদিন স্কুলে উপস্থিত থাকতেই হবে। এমনিতেও পড়াশোনার অবস্থা একটু ভালো না মা চলে যাওয়ার পর থেকে। এখন আবার বাড়িতে অন্য ঝামেলা, ফেল না করলেই হয়। তোমার ওড়নাটা তো ঠিকমতো বাঁধা হয়নি, আমি বেঁধে দিব।
আমি চমকে উঠে পিছে তাকালাম। ইনি আমার ঘরে? আপনি এখানে? হ্যাঁ, কেন? রাগ হয়েছে আমি বাসায়? হ্যাঁ, কেন? রাগ হয়েছ আমি আসায়? না। তাহলে এভাবে চোখ মুখ কুঁচকে আছো, দেখে মনে হচ্ছে রাগ করেছ। আমি দেখতেই এমন, স্বাভাবিকভাবে থাকলেও আমাকে এমনই দেখায়। বলা শেষ করতে না করতেই দেখি ভদ্র মহিলা হাসতে হাসতে গড়িয়ে পড়ছেন। চোখে পানি চলে এসেছে তার হাসতে হাসতে। কি এমন বললাম এত হাসির? তুমি বেশ মজার কথা বলো তো। আমি উত্তর দিলাম না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, এর মধ্যে ওনার এত কথা শোনার সময় নেই আমার। তুমি বেশ সুন্দর দেখতে, একদম তোমার বাবার মতো। আমি একটু টিটকারি সূচক হাসলাম। মোটেই না, আমি আমার মায়ের মতো দেখতে। আমার মা খুব সুন্দরী ছিলেন, তাই বুঝি আমার চেয়েও সুন্দরী? এবার তো আর ভালো লাগছে না। উনি কি আমার মায়ের সাথে নিজেকে তুলনা করা শুরু করে দিয়েছেন? আসতে না আসতেই ঘর সংসার সব দখলের চিন্তা। আমি আবার পেছন ঘুরে ওনার দিকে তাকালাম, ওনার চোখে চোখ রেখে তাকালাম। গলার স্বর যথাসম্ভব ঠান্ডা রেখে বললাম, জি, আপনি সৌন্দর্যে আমার মায়ের ধারে কাছেও নন। আপনার মতলব কি আমি বুঝি না ভেবেছেন? কেন একজন বিপত্নিক পুরুষ যার ছেলে মেয়ে আছে তাকে বিয়ে করেছেন এত কম বয়সে? বুঝি না আমি? মহিলা অবাক হয়ে আমার দিকে তাকালেন, যদিও তার চোখে বিস্ময়ের সাথে কৌতুকও আছে, ঠোঁটে মিটি মিটি হাসি। উনিও আমার মতোই ঠান্ডা স্বরে বললেন, কেন করেছে? আমি কিছু বলতে যাব তার আগেই দাদি এসে দরজার সামনে দাঁড়ান। তার চোখে মুখে ভীতি। নীরা, তুই এখনো যাসনি? আর বৌমা, তুমি এখানে কি করছো? আমি ভদ্রমহিলার দিক থেকে চোখ নামিয়ে বললাম, এখনই বের হব দাদি, তুমি রনিকে দেখে রেখো। না খেয়ে বের হবে? টিফিন নিয়েছ? আমি আবারও তাকালাম উনার দিকে। আচ্ছা বেহায়া মহিলা তো, এতগুলো কথা শোনালাম তারপরেও কিভাবে কথা বলছে। বৌমা, তুমি নতুন তো, তুমি মনে হয় জানো না ও বাড়ির কোনো টিফিন পছন্দ করে না। বড় বৌমাও কখনো টিফিন দিতে পারেনি ওকে, বাইরে থেকে কিনে খায় সব সময়। সে এতদিন যা করেছে করেছে, আজ থেকে আর এসব করা যাবে না। আমি সকালে রুটি তরকারি করেছি, ওটাইও নিয়ে যাবে। বাইরের খাবার বেশি খাওয়া যাবে না, বাইরের খাবার আনহেলদি। নীরা, তুমি চটপট করে রেডি হয়ে চলে আসো, আমি তোমার টিফিন গুছিয়ে দিচ্ছি। এই বলে ভদ্রমহিলা দ্রুততার সাথে বেরিয়ে গেল। আমি যেন হতবাক হয়ে গিয়েছি, এতটাই যে চোখের পাতা ফেলতেও ভুলে গিয়েছি। কে এই মহিলা? হ্যাঁ, একদিন আসতে না আসতেই শুরু করে দিয়েছে। রাগে আমার শরীর কাঁপছে। আমি দাদির দিকে তাকালাম, দেখলাম উনি হতবিহ্বল চোখে আমার দিকে তাকিয়ে আছেন, কারণ উনি খুব ভালো করে জানেন তার নাতনি তার ছেলের কাছ থেকে চণ্ডালের মতো রাগ পেয়েছে। আমি কোনো কথা না বলে মেইন দরজার সামনে এসে জুতার ফিতা বাঁধতে শুরু করলাম। বাবা টেবিলে বসে ব্রেকফাস্ট করছেন, আমার দিকে না তাকিয়ে বলল, টিফিনের টাকা নিয়েছো তো? আমি কিছু বলতে যাব তার আগেই ভদ্রমহিলা টিফিন বক্স গুছিয়ে আমার হাতে দিল। নাও, ব্যাগে ঢুকিয়ে নাও। আমি একবার ওনার দিকে তাকালাম, আরেকবার বাবার দিকে তাকালাম। বাবাও বেশ অবাক হয়ে তাকিয়ে আছেন সেদিকে। কি হলো, দেরি হয়ে যাচ্ছে তো তোমার, ব্যাগে ঢুকিয়ে নাও এটা। দাদি রনিকে কোলে নিয়ে ততক্ষণে এসে দাঁড়িয়েছেন। উনি শুধু ভয় পাচ্ছেন আমি যেন সেই রাগ না দেখাই যে রাগে তার ছেলে পর্যন্ত ঠান্ডা হয়ে যেতে বাধ্য। যদিও সবসময় সেই রাগ আমার ওঠে না, আমি চাইলেও না। আমি শান্ত স্বরে বললাম, আপনাকে আগেও বলা হয়েছে বাড়ির টিফিন আমি নিই না। কেন জোর করছেন এতবার? বাইরের খাবার খেতে খেতে শরীরে কি অবস্থা করেছো বলো তো? এত মোটা হয়ে গেলে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। আজ থেকে আমি যেভাবে রুটিন করে দিব সেভাবে চলবে। বাবা ততক্ষণে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমতামতা করে বললেন, থাক না, ওকে জোর করুন না। এই নাও নীরা, টাকাটা রাখো, কিছু কিনে খেয়ে নিও, কিন্তু মনে করে ভাজা পোড়া কিছু খেও না, ভালো কিছু খেও। আমি কোনো দিকে না তাকিয়ে ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছি, উনার উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করছি। কি চাচ্ছেন উনি? হঠাৎ করে উনি ছোঁ মেরে বাবার হাত থেকে টাকাটা নিয়ে নিলেন। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব। আমি জলজলে দৃষ্টিতে তাকিয়ে আছি, বাবাও অবাকের শীর্ষে। কি করলে এটা? টাকাটা নিয়ে নিলে কেন? ও আজ থেকে বাসার খাবার খাবে, এটাই ফাইনাল। তোমার সমস্যাটা কি? তুমি এত কথা কেন বলছো? তুমি কি ওর মা? না, আমি ওর সৎ মা। ইদানিং ভদ্রমহিলা বড্ড আমাদের পরিবারের সব ব্যাপারে নাক গলানো শুরু করেছে, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না। তিনি আমার বাবার স্ত্রী, তার অধিকার আছে এই সংসারের উপর, ঠিক আছে, কিন্তু আমি আর রনি ওনার সন্তান নই। আমাদের ব্যাপারে এত খবরদারি আমার ঠিক পছন্দ হচ্ছে না। রনির অনেক রকম অভ্যাস ছিল, সে আগে ভাত খেতে চাইতো না একদম। আমার মা শেষমেশ হাল ছেড়ে দিয়েছিল, রনি যা খেতে চাইতো তাই দিত।
কিন্তু আজকাল আমি বেশ অবাক হয়ে খেয়াল করছি, নতুন ভদ্রমহিলা রনিকে ভাত খাওয়ায়, রনিও দিব্যি খেয়ে ওঠে। ওনার এসব আচরণ আমার ঠিক সুবিধার লাগছে না কেন জানি। এমনিতে ওনাকে খারাপ লাগার কিছু নাই, আপাত দৃষ্টিতে মনে হতেই পারে উনি আমাদের পরিবারের জন্য অনেক করছেন এবং আমার সাথে মিশে যেতে চাইছেন। সবাই এমনটাই বলবে ওনাকে দেখে। কিন্তু ছোটবেলা থেকে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বেশ প্রখর। আমি কথা কম বলি, তবে আমি বোকা নই। এমন অনেক কিছু আমি বেশ আগে থেকেই বুঝতে পারি, যেটা কিনা কেউ ধারণাও করতে পারেনি ওই সময়। আমি জানি না এটা কেন হয়, আমি চাইও না এমন হোক আমার সাথে। আমি সবার মতো স্বাভাবিক হতে চাই, কিন্তু আমি না চাইতে এসব আমার সাথে ঘটে। আমার মায়ের মৃত্যুর আগেও ঠিক এমন কিছু বুঝতে পেরেছিলাম আমি, যা এখনো কাউকে বলতে পারিনি আমি। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে বসে পড়ছিলাম, পরীক্ষার বেশি দেরি নেই, তাই এক মনে বসে পড়ছিলাম আমি। খুট করে দরজা খোলার শব্দ শুনে ভ্রু কুঁচকে তাকালাম আমি। বইয়ের দিকে তাকিয়েই স্পষ্ট বুঝতে পারছি না যে উনি এসেছেন। আপনি আবার এসেছেন আমার ঘরে? আমি বইয়ের দিকে মাথা না তুলেই বললাম। ভদ্রমহিলা বেশ আয়েশ করে আমার খাটের উপর পা তুলে বসলেন, ওনার হাতে একটা বাটি। বাহারে, আমার মেয়ের ঘরে আমি এসেছি, তার জন্য আবার কার অনুমতি নিতে হবে? আমি ঘুরে ওনার দিকে তাকালাম। কত বয়স হবে মহিলার? 35 বা 40, মোটামুটি ফর্সা, ছোটখাটো গড়নের মহিলা, মুখে সবসময় হাসি, যে হাসির একটা মানে আছে যা আমি বুঝতে চেষ্টা করছি। শুনুন, এটা আমি শুনেছি তোমার মায়ের অনেক লম্বা চুল ছিল, তোমার চুলগুলোও অনেক সুন্দর, কিন্তু যত্নের অভাবে কেমন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বাটিতে নারকেল তেল এনেছি, তোমার চুলে লাগিয়ে দিব এখন। আশ্চর্য, আপনাকে কি বলেছি আমার চুলে তেল দেওয়া দরকার? কেন এসেছেন? দেখুন, আমার সামনে পরীক্ষা, দয়া করে এভাবে ডিস্টার্ব করবেন না আমাকে। মহিলার মুখে তখনও হাসি, মিটমিট করে হাসতে হাসতে বললেন, তোমার বাবার বন্ধু হাশেম সাহেব এসেছেন, তোমার বাবা ডাকছেন তোমাকে, যাও দেখা করে এসো। আমার চোখ মুখ মুহূর্তেই রক্ত শূন্য হয়ে গেল ওনার কথা শুনে। হাত পা কাঁপতে শুরু করলো থরথর করে। আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আবার একটু হাসলেন উনি। কি ব্যাপার নীরা, তোমার হাশেম আঙ্কেলের কথা শুনে এভাবে চুপ হয়ে গেলে যে? তোমার বাবা ডাকতে আসছেন তোমাকে? এই মুহূর্তে ওই মহিলার মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো উনি আমার বিষয়ে অনেক কিছু জানেন। আমি ওনার দিকে শীতল চক্ষু দিয়ে তাকালাম। উনি নির্বিকার, চোয়াল শক্ত করে বললাম, কে আপনি? কেন? তোমার সৎমা। ওনাকে কিছু বলতে যাব, তার আগেই দরজায় টোকা পড়ল। নীরা, রুমে আছো? আমি উঠে দাঁড়িয়ে বললাম, জি বাবা। বাবা ঘরে ঢুকে ওনার দিকে তাকালেন। রুনা, তুমি এখানে কি করো? এই এসেছিলাম মেয়ের সাথে একটু গল্প করতে। যাই হোক নীরা, তোমার হাশেম আঙ্কেল এসেছেন, তোমাকে ডাকছেন। আমি চোখ মুখ শক্ত করে বললাম, আমি যাব না, আমার পড়া আছে। নীরা, তোমাকে আগে অনেকবার আমি বলেছি, মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না আমার। মাত্র 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে, সুন্দর করে সেজে, আমার যেন আবার ডাকতে আসতে না হয়। আমি রেগে গেলে কি হতে পারে জানো তো? আমি তো বললাম, আমি যাব না ওনার সামনে, তোমার যা করার তুমি করতে পারো। বেশ কিছুক্ষণ বাবা কোনো কথা বললেন না। ভদ্রমহিলা দাঁড়িয়ে কাহিনী দেখছেন আমাদের। নীরা, তুমি কি চাও তুমি যে শাস্তিগুলো পাও রনিও তেমন শাস্তি পাক? আমি ভয়াবহভাবে কেঁপে বাবার দিকে তাকালাম। তার চোখ রক্ত লাল। বাবা কি তবে আমাকে ব্ল্যাকমেল করছে? রনিকে শাস্তি দেওয়ার ভয় দেখিয়ে আমাকে দিয়ে সব কাজ হাসিল করবে? এখন আমি কি করব? বাবা আমার দৃষ্টি উপেক্ষা করে বললেন, ইউ হ্যাভ অনলি 5 মিনিটস, জাস্ট 5। এই বলে শব্দ করে দরজা লাগিয়ে উনি চলে গেল। আমি ধপ করে বসে পড়লাম। আমাকে এখন কে বাঁচাবে? তবে কি মায়ের সাথে যা হয়েছে আমার সাথেও তেমন কিছু হতে চলেছে? বাবা তার সন্তান, নিজের রক্ত, তার সাথেও এমনটা করবেন? হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে আমি একটু চমকে উঠি। সন্তর্পণে চোখ থেকে আসা 2 ফোঁটা পানি মুছে ফেলি। কি তেল দিবে চুলে? দিয়ে দিব? আমি কোনো কথা বললাম না। আমি জানি না এই মহিলাকে, কি তার উদ্দেশ্য। তবে এই মুহূর্তে আমার নিজেকে বাঁচানোর জন্য ওনার কথা শুনতে হবে। ভদ্র মহিলা আমাকে জবজবে করে চুলে তেল লাগিয়ে দিলেন। আজ অসহ্য রকম কষ্ট হচ্ছে। খুব বেশি মনে পড়ছে আমার মাকে। মা নিজের জীবনটা নষ্ট করে দিয়ে আমাকে আগলে রেখেছেন এতদিন, কিন্তু এখন কিভাবে বাঁচবো আমি এই নরক থেকে? তেল দেওয়া চুল শক্ত করে খোঁপা করে দিলেন উনি। সস্তা একটা সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাহস হলো আমার। আমাকে দেখতে খুবই খারাপ লাগছে, তবে আমি জানি না কাজ হবে কিনা এতে, কারণ হাসিম নামক লোকটা একটা নরকের কীট। আমার মা এসব অনেক চেষ্টাই করেছে তার হাত থেকে বাঁচতে, কিন্তু কখনো কি পেরেছে? শেষ পর্যন্ত মৃত্যুটাকেই তার বেছে নিতে হলো।
কি ভাবছো নীরা? আমার পিছনে এসে দাঁড়িয়েছেন উনি। আমার আপনার সম্পর্কে অনেক কিছু জানার আছে। আমার মনে হয় না আপনি কিছু না জেনেই এই বাড়িতে বউ হয়ে এসেছেন। কে জানিয়েছে আপনাকে? কে আপনি? ভদ্রমহিলা আবারও সেই রহস্যের হাসি আসলো। আমি এক দৃষ্টিতে তাকিয়ে সেই হাসি দেখলাম। হঠাৎ বাইরের ঘর থেকে বাবার চিৎকার করে ডাক শুনে ধাতস্থ হলাম। ওনার দিকে তাকিয়ে বললাম, উত্তর আপনাকে দিতেই হবে, আজ হোক বা কাল। আগে নিজেকে বাঁচাও নীরা। আমি জানি তুমি তোমার মায়ের মতো বোকা নও, তুমি বুদ্ধিমতী। কিভাবে নিজেকে বাঁচাতে হবে খুব ভালো করেই জানো তুমি। আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকলাম। উনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, রনিবা, তোমার দাদিকে নিয়ে ভয় পেও না, তোমার বাবা কিচ্ছু করতে পারবে না ওদের। আমার কি উচিত হবে ওনাকে ভরসা করা? কিন্তু এই মুহূর্তে তা না করা ছাড়া আমার কি বা করার আছে? বসার ঘরের দরজার সামনে এসে দোয়া ইউনুস পড়ে বুকে ফুঁ দিলাম। আমার মা আমাকে বিপদে এই দোয়া পড়তে বলেছেন। আস্তে করে পর্দা সরিয়ে ভিতরে তাকালাম। অসভ্য হাসেম আর আমার বাবা দুইজন মুখোমুখি হয়ে ভীষণ হাসি ঠাট্টায় মগ্ন। এই নরকের কিকটাকে আমি প্রায় 4 মাস পর দেখলাম। এই অসভ্যটার জন্য আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। শেষ দেখা হয়েছিল মায়ের মৃত্যুর দিনে। বড্ড শোক পালন করছিল। আহারে, এত ভালো একজন মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারল? ছোট দুইটা মাসুম বাচ্চাকে ফেলে। আল্লাহ, তুমি ওনাকে জান্নাত দান করো গো, জান্নাত দান করো। সেদিন আমার ইচ্ছে করছিল ওনার সমস্ত শরীরে আগুন লাগিয়ে দিতে। সেদিন থেকেই ওনার বিশ্রী নজরে পড়লাম আমি। এতদিন যে নজরে উনি আমার মাকে দেখেছে, এরপর থেকে শুরু হলো ওনার ফোন কল, বাজে বাজে টেক্সট, অশালীন কথাবার্তা। বাবাকে বলায় কোনো লাভ হয়নি। অবশ্য হবে কিভাবে? বাবাই যে সব কিছুর রচয়িতা। আমি লোকের জন্য মোবাইল ব্যবহার করাই ছেড়ে দিয়েছি। আজ নিজেই বাড়ি এসে হাজির। তবে কি মায়ের মতো আমারও সর্বনাশ করতে চানুনি? কি ব্যাপার নীরা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো, কতদিন তোমাকে দেখি না, আজ মন ভরে দেখব। অসভ্যটার অশালীন কথায় গা জ্বলে গেল আমার। আমি স্পষ্ট টের পেলাম আমার ভিতরের নিয়ন্ত্রণহীন রাগটা হু হু করে বাড়তে শুরু করেছে। কারণ এই লোকের ছায়ায় আমার মায়ের করুণ মুখটা দেখতে পাচ্ছি। আমি আর চোখে বাবার দিকে তাকালাম। তার চোখ মুখ রাগে টকটকে লাল হয়ে আছে। ঠিক কী কারণে রাগ করছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার এরকম লোকের জন্য তিনি মনে হয় রীতিমতো লজ্জা পাচ্ছে এই লোকটার সামনে। আমি বাবার ওই রাগী চোখ উপেক্ষা করে অন্যদিকে তাকালাম। এই রাগী চোখের ভয় দেখিয়ে দিনের পর দিন আমার মাকে দিয়ে তার কার্য সিদ্ধি করিয়ে নিয়েছেন। কিন্তু আর না, এভাবে চুপ করে থাকলে উনি এবার আমাকে পেয়ে বসবেন। আমি আর ভয় পাবো না এই লোকটাকে। এক অজানা সাহস আমার মধ্যে ভর করেছে। তবে কি আমি ওই ভদ্র মহিলাকেই ভরসা করতে শুরু করেছি? বাবা থমথমে গলায় বলল, তোমার এই চেহারা কেন? আমি নির্বিকার হয়ে ওনার চোখে চোখ রেখে বললাম, আমার চেহারা এমনই খারাপ বাবা। কি করব আমি? মায়ের মতো সুন্দরী আমি নই যে আমাকে দিয়ে যা খুশি তাই করাবে তুমি। শেষের কথাটা একটু জোরের সাথে বললাম আমি। বাবা অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হয় ভাবতেই পারছে না আমি তার মুখের উপর এভাবে বলতে পারি। আবারও ভারী কণ্ঠে বাবা বলল, চুলে এমন বিশ্রী করে তেল দিয়েছো কেন? আর এসব কি জামা পরেছ? তোমাকে দামি জামা কাপড় আমি কিনে দেই না? হ্যাঁ, এটা ঠিক। বুঝ হওয়ার পর থেকে দেখেছি বাবা নামের এই লোকটা আমাদের সমস্ত চাহিদা না চাইতেই পূরণ করেছে। হয়তো তার উদ্দেশ্য হাসিল করার জন্যই মাথা যন্ত্রণা করছিল, তাই তেল দিয়েছি চুলে। আর এই জামা আমার এখন পরতে ভালো লাগছে, তাই পরেছি। বাড়িতে এমন কোনো গুরুত্বপূর্ণ কেউ আসেনি যে তার জন্য আমার এখন বেনারসি বা কাতান পরে আসতে হবে। বাবা চোখ গোল গোল করে আমার দিকে তাকালো। আমি তখনও নির্বিকার। এতক্ষণ ওই লোকটার দিকে আমার চোখ পড়েনি। উনি বেশ আগ্রহের সাথে এতক্ষণ বাবা মেয়ের ঝগড়া দেখছিল। কিন্তু আমার শেষ কথাটায় মনে হয় একটু অপমানিত হলেন উনি। দুইবার খুব খুব করে শুকনো কাশি দিলেন শুধু। বাবা অগ্নিচক্ষু দিয়ে আমার দিকে একবার তাকালো, এরপর ওই লোকটার দিকে তাকিয়ে বলল, মানে হাসেম ভাই, আপনি কিছু মনে করবেন না। আমি বুঝতে পারছি না ও আজ কেন এমন করে কথা বলছে। ও তো এভাবে কথা বলে না। নীরা, হাসেম আঙ্কেলের কাছে ক্ষমা চাও এক্ষুনি। আমি চোয়াল শক্ত করে বললাম, আমি কোনো অন্যায় কথা বলিনি যে তার জন্য ক্ষমা চাইতে হবে। কি বলার আছে তোমার, তাড়াতাড়ি বলো, আমাকে পড়তে বসতে হবে। নীরা, বাবা চিৎকারে একটু কেঁপে উঠলাম আমি, কিন্তু তবুও একদম অনড় দাঁড়িয়ে থাকলাম। বাবা আরও কিছু বলতে যাবে, তার আগেই ওই লোকটা ফ্যাস ফ্যাসে গলায় বলল, আরে আরে আফজাল, কি করছো? এত বড় মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে? এসো আঙ্কেল, তুমি আমার কাছে এসে বসো। আমি অগ্নি দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। উনি কিছুটা দমে গেলেন। ওর মায়েরও এমন তেজ ছিল শুরুতে,
তেজ কিভাবে কমাতে হয় আমার ভালো করে জানা আছে। বাবার গলায় রাগ, আমি নিশ্চুপ। কি যে বলো আফজাল, নীরা ওর মায়ের মতো ভুল করবে না। ও বুদ্ধিমতী মেয়ে, ও খুব ভালো করে জানবে ওর জন্য কি ভালো হবে কি ভালো হবে না, তাই না নীরা? আমি মুচকি হাসলাম। জি, ঠিক বলেছেন হাসিম আঙ্কেল। আমি খুব ভালো করে জানি কোনটা আমার জন্য ভালো হবে আর কোনটা হবে না। তিলতিলে একটা হাসি দিল লোকটা, দেখে গা জ্বলে গেল আমার। তবুও যথেষ্ট শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম আমি। হঠাৎ করে লোকটা আমার পাশে এসে আমার হাতটা ধরল। আমি যেন 1000 ভোল্টের শক খেলাম। হতভম্ব হয়ে গেলাম লোকটার সাহস দেখে। আমার বাবার সামনে একটা পরপুরুষ আমার হাত ধরল। আমি এক ঝটকায় বাবার দিকে তাকালাম। বাবা না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে আছে। আমার চোখ ফেটে কান্না আসতে চাইলেও, কিন্তু না, এখন কান্নাকাটি করা যাবে না। নিজেকে দুর্বল করে ফেললে এই মানুষরূপী পশুগুলো আরও পেয়ে বসবে আমাকে। আমি আমার সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। আর হাসেম নামের লোকটা মনে হলো বেশ মজা পাচ্ছে আমার এই ব্যবহারে। কি হচ্ছে কি? আপনি আমার হাত ধরলেন কেন? আর বাবা, তুমি কিছু বলছো না কেন? একটা পরপুরুষ কিভাবে তোমার সামনে আমার হাত ধরতে পারে? সেই সাহস সে পায় কিভাবে? ওনাকে বলো আমার হাত ছাড়তে। বাবা একটু আমতামতা করতে থাকে, মিনমিন করে বলে, মানে হাসেম ভাই, বলছিলাম যে ওর বয়সটা তো বেশি না, সামনে ওর পরীক্ষা, এখন এসব থাক। আরে আফজাল, আমি তো ওর আঙ্কেল, তুমি এত সব ভেবো না তো। ওর হাতটা একদম ওর মায়ের মতো ফর্সার, কি নরম, ধরতেই খুব ভালো লাগছে। আমি অবাক হয়ে শুধু আমার বাবাকে দেখছি, কিভাবে সে এমন নরম সুরে কথা বলছে। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, এক্ষুনি আমার হাত ছাড়ুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে আফজাল, মেয়ের দেখি তার মায়ের সব কিছুই পেয়েছে, মায়ের মতো তেজ। বেশ বেশ, যে মেয়ের তেজ বেশি আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি আরও বেশ কয়েকবার নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলাম। শেষের দিকে লোকটা আমার হাত আরও শক্ত করে চেপে ধরল, আর মুখে একটা পিশাচের মতো বিশ্রী হাসি। আমি আর থাকতে পারলাম না, সর্বোচ্চ শক্তি দিয়ে ওনার মুখে থুতু ছুঁড়ে মারলাম। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ওরা দুইজন, আর আমি কাঁপছি থরথর করে। আমার ভিতরের নিয়ন্ত্রণহীন রাগটা হু হু করে বাড়ছে। আবার আমার চোখ জ্বলছে, জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলাম আমি। কোথা থেকে যেন ছুটে এলেন সেই ভদ্রমহিলা, আমাকে দুই হাতে জড়িয়ে ধরলেন, আমার কম্পন ধারণ করলেন নিজের মধ্যে। আমি শান্ত হতে চাইলাম, কোনোভাবেই পারলাম না। বাবা যেন কথা বলতে ভুলে গিয়েছেন, আর ওই অসভ্যটার দিকে তাকানো যাচ্ছে না, চোখে আগুন ঝরছে তার। নীরা, কি করলে কি তুমি এটা? তোমার মা পর্যন্ত সাহস করেনি কখনো এই কাজের। তোমার এত সাহস কিভাবে হয়? এক্ষুনি ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও হাসিল আঙ্কেলের পা ধরে। নীরা, নীরা কোনো অন্যায় করেনি যে ক্ষমা চাইবে। ওই লোকটা নীরার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে, ও শুধু নিজেকে বাঁচিয়েছে, আর কিছু না। ক্ষমা চাইতে হলে উনি চাইবে নীরার কাছে। আমি অবাক হয়ে ভদ্র মহিলার দিকে তাকালাম, কেন জানি বড্ড মাকে মনে পড়ছে আজ ওনার দিকে তাকিয়ে, যদিও মায়ের সাথে ওনার কোনো মিল নেই। আমার মা ছিলেন ভুবন ভোলানো সুন্দরী, যে সৌন্দর্যই হয়েছিল তার কাল। রুনা, তুমি এতক্ষণ আড়ি পেতেছিলে, 2 দিন আসতে পারলে না, এত সাহস কে দিয়েছে তোমাকে? এখন আবার ওকে উস্কে দিচ্ছ? ছাড়ো ওকে, ওর ক্ষমা চাইতেই হবে হাসিম ভাইয়ের কাছে। থাক আফজাল, এখন আর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমার মেয়েকে বলবে তেজ থাকা ভালো, তাই বলে এতটা নয়, এর শেষ আমি দেখে ছাড়বো। আবার আসবো আমি, আর তোমার মেয়ে সোজা না হলে তোমার অবস্থা কি হবে এটাও ভালো করে জানো তুমি। খুব তাড়াতাড়ি আবার আসবো আমি। হাসিমকে রাগানোর ফল তোমাদের পেতে হবে। এই বলে ধূপধাপ করে পা ফেলে অসভ্যটা বেরিয়ে গেল। বাবা ছুটল আর পিছু পিছু। আমি আর থাকতে পারলাম না, হাউ মাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম আমি। আমার সৎমাও মাটিতে বসে আমাকে জড়িয়ে ধরলেন। হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালাম আমি, উনি উঠে দাঁড়ালেন আমার সাথে। কি ব্যাপার নীরা, কোথায় যাচ্ছ? দাদির কাছে। নীরা, সব কথা পরে হবে, তোমার শরীরটা এখন ভালো না, শরীর বেশ গরম, মনে হচ্ছে জ্বর আসবে। এখন তোমার ঘরে চলো, রেস্ট নিবে, বাকি সব কথা পরে হবে। আমাকে আটকাবেন না, ওনার কাছে আমার আজ শোনার আছে। কিভাবে আমার বাবা নিজের রক্তের সাথে এমন করতে পারে, নিজের মেয়েকে একটা জানোয়ারের হাতে তুলে দিতে পারে? আজ আমাকে শুনতেই হবে। নীরা, এসব পরে জানবে, এখন আমার সাথে ঘরে চলো। আমি ওনার কোনো কথা শুনলাম না, ওনার হাত থেকে নিজেকে দ্রুত ছাড়িয়ে নিয়ে ছুটলাম দাদির ঘরের দিকে। উনি না পেরে আমার পিছু পিছু আমাকে ডাকতে ডাকতে ছুটতে লাগলেন। দাদি ঘর অন্ধকার করে রনিকে জড়িয়ে ধরে বসেছিলেন। আমি যে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম, দেখলাম দাদির চোখ লাল, নিশ্চয়ই কান্নাকাটি করেছেন। দাদি, তোমার সাথে আমার কথা আছে। তোর শরীরটা ভালো না এরা, ঘরে যেয়ে বিশ্রাম নে। না,
আজ আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে, যার উত্তর না নিয়ে আমি এই ঘর থেকে কোথাও যাব না। দাদি রনির দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, যাও তো দাদু ভাই, অন্য ঘরেই যে খেলা করো। রনি একবার আমার দিকে তাকালো, কি বুঝলো কে জানে, খাট থেকে আস্তে করে নেমে চলে গেল অন্য ঘরে। এবার দাদি নির্লিপ্ত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, বল, কি জানতে চাস? আজ হোক কাল হোক তুই যে আমার কাছে এসে প্রশ্ন করবি আমি খুব ভালো করেই জানতাম। মনে হচ্ছে সেদিন চলে এসেছে। ততক্ষণে উনি এসে আমার পাশে দাঁড়িয়েছেন, আমার হাতটা চেপে ধরলেন শক্ত করে। মা, একটা কথা বলবো আমি, ও এখন অনেক ছোট, সামনে ওর পরীক্ষা, তাছাড়া ওর শরীরটাও ভালো না। এমন কিছু ওকে জানাবেন না যা জেনে ওর মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায় আর নিজের সত্তাকেই ভুলে যায়। আমি অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে। মাত্র কয়দিন এসে উনি আমার ব্যাপারে কি এমন জানেন যা আমি জানি না? কে জানিয়েছে ওনাকে? কি ব্যাপার, কি এমন কথা আমাকে বলতেই হবে তোমাদের? না বৌমা, ওকে জানতে দাও। এই নিষ্ঠুর পৃথিবীতে ওকে একা চলতে হবে, নিজেকে শক্ত করুক। ওর জীবন বাকি 10টা মেয়ের মতো সরল নয়, এটাও বুঝুক। এতদিন ওর মা ছিল, বুঝতে হয়নি, এখন বুঝতে হবে। আমি কি ওর মা নই? মা, আমি কি ওকে আগলে রাখতে পারবো না? দাদি একটু হাসলেন, সেই হাসিতে বিষাদ। আমি কিছুই বুঝতে পারছি না, কে নিয়ে কথা বলছেন ওনারা? বল বোন, কি জানতে চাস তুই? বাবা কিভাবে পারল দাদি নিজের মেয়েকে, নিজের রক্তকে একটা পরপুরুষের হাতে তুলে দিতে? নিজের মেয়ের সম্মান এভাবে কোনো বাবা শেষ করে দিতে চায়? আমার মা এতদিন সব সহ্য করেছে, তাই বলে আমাকেও কেন দাদি? দাদি অনেকক্ষণ শূন্যের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকলেন। আমি অসহিষ্ণু হয়ে একবার দাদির দিকে আরেকবার ওই ভদ্র মহিলার দিকে তাকলাম। এরপর দাদি ভাষা ভাষা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, নিজের রক্ত না বলেই তোর বাবা পেরেছে রে বোন। সারা ঘরে পিন পতন নীরবতা, সবাই মুখ থমথমে করে দাঁড়িয়ে আছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। একটু আগে দাদি যা বলেছেন, নিশ্চয়ই আমি ভুল শুনেছি। আমি হালকা হেসে পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করলাম। দাদির কাছে যে দাদির হাতে হাত রেখে বললাম, দাদি মজা করো না তো, এখন এখন কি মজা করার সময় বলো? দাদি ঘোলাটে দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি একটু কেঁপে উঠলাম সেই চোখের দিকে তাকিয়ে। মজা করার মতো অবস্থায় আমরা নেই রে বোন, তুই যা শুনেছিস ঠিক শুনেছিস। আফজাল, আমার ছেলে, যাকে তুই বাবা বলে ডাকিস, সে তোর নিজের বাবা নয়, আমিও তোর নিজের দাদি নই। আমি চিৎকার করে দাদিকে ছেড়ে উঠে দাঁড়াই। আমার সৎমা আমাকে এসে জড়িয়ে ধরলেন। দাদি এখনো নির্বিকার। শান্ত হও নীরা, শান্ত হও, তুমি এমনিতেই অসুস্থ। আর মা, আপনাকেও বলি, এখনই এসব কথা জানানোর খুব দরকার ছিল। ওর শরীরটা খারাপ, গায়ে জ্বর, এখন এত কিছু কিভাবে সহ্য করবে ও? ওকে শক্ত হতে হবে বৌমা, এত নরম হওয়া ওর যাবে না। ওর মায়ের সাথে হওয়া সব অন্যায়ের বিচার করতে হবে ওকে। আমি কাঁপছি, থরথর করে কাঁপা কাঁপা গলায় বললাম, তবে যে ছোট থেকে শুনে আসছি আমি আমার বাবার মতো রাগ পেয়েছি। তুই ছোট থেকে আফজালকে দেখেছিস তোর মায়ের উপর এভাবে চন্টালের মতো রাগ দেখাতে, তোর সাথেও সে কম করেনি। সেখান থেকে দেখতে দেখতে তোর মধ্যে ওই রাগ ঢুকে গেছে, কিন্তু তোর চেহারায় তোর বাবার কোনো ছাপ আছে? আমি একটু থমকে গেলাম। আসলেই তাই, সবাই বলতো আমি আমার মায়ের মতো দেখতে হয়েছি। তাহলে আমার আসল বাবা কে দাদি? তোর আসল বাবা তুই জন্মের পরপরই মারা গিয়েছিল। তার ছিল কোটি টাকা সম্পত্তি আর নিজের বিশাল ব্যবসা, যার একমাত্র উত্তরাধিকারী ছিলি তুই। তোর বাবা চলে যাওয়ার পর তোর মা ছোট্ট তোকে নিয়ে অকুল পাথারে পড়ে। যদিও অঢেল টাকা পয়সা তার ছিল, কিন্তু সেসব দেখার কেউ ছিল না। এক তো এত টাকা পয়সা, অন্যদিকে ছিল তার রূপ, যার ফলে অনেক মানুষের নজর পড়ে তোর মায়ের দিকে। তোর মায়ের ছিল অনেক রূপ, নজর তো পড়বেই। তার মধ্যে একজন ছিল তোর নিজের বাবার বন্ধু হাসেম। হ্যাঁ, এই অসভ্য হাসেম। আমি হতভম্ব হয়ে সব শুনছি, মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন দেখছি আমি। ঘুম ভাঙলেই স্বপ্নটাও ভেঙে যাবে। টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে আমার চোখ দিয়ে। সে সময় তোর বাবার অফিসে চাকরি করতে আফজাল, যাকে তুই কিনা এখন নিজের বাবা হিসেবে জানিস। তোর মায়ের বিশ্বাস বাজন হয়ে উঠতে থাকে সে দিন দিন। তোর মাও ওকে বিশ্বাস করতে শুরু করে অন্ধের মতো। আসলে ওই অবস্থায় তার আর কিছু করার ছিল না। এর মধ্যে একদিন আফজাল তোর মাকে বিয়ের প্রস্তাব দেয়, সাথে তোর দায়িত্ব নিতে চায়। আমি কথা বলতেও যেন ভুলে গিয়েছি, আমার কথা আটকে আছে মুখে। আস্তে করে তাকিয়ে নতুন ভদ্র মহিলার দিকে তাকালাম। কি নাম দিব আমি ওনার? আফজাল সাহেব নিজেই তো আমার বাবা নয়, তার স্ত্রী আমার মা কিভাবে হবে?
তোর মা অনেক ভেবে রাজি হয়ে যায় আফজালের কথায়। ঘরোয়া পরিবেশে ছোটোখাটো করে বিয়ে হয়ে যায় ওদের। আমি তোর মাকে দেখে ভেবেছিলাম আমার ঘরে এক ফালি চাঁদ এসে ঢুকেছে। সেই সাথে তোকেও আমি নিজের করে নিয়েছিলাম। তোর মাকে আমি সেদিন কথা দিয়েছিলাম, নীরা কোনোদিন জানতে পারবে না সে আমাদের কেউ না। আফসোস, তাকে দেওয়া কথা আমি আজ রাখতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও গো মা, মা রাত্রি, ক্ষমা করে দিও। দাদি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছলেন। আমি অনড় হয়ে দাঁড়িয়ে আছি আমার জায়গায়। এরপর আফজাল তোকে দত্তক নেয়, তোর সব দায় দায়িত্ব নিজের করে নেয়। সব কিছু ভালোই চলছিল। তোকেও আফজাল নিজের মেয়ের মতোই ভালোবাসত। সব কিছু সুন্দরভাবেই কাটছিল। হঠাৎ একটা ঝড়ে সব এলোমেলো হয়ে গেল। কি ঝড় দাদি? আফজাল হঠাৎ করে কিছু খারাপ সঙ্গে জড়িয়ে যায়, জুয়া খেলতে শুরু করে, আরও অনেক রকম খারাপ কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। এরই মধ্যে কৌশল করে সে তোর বাবার সব সম্পত্তি আস্তে আস্তে নিজের নামে করে নিতে থাকে। তোর মায়ের কাছ থেকে নিজের নামে করে নিতে থাকে সব সম্পত্তি। তোর মা ছিল বোকা, সে আফজালকে অন্ধ বিশ্বাস করতে থাকে, তাই অন্য কিছু বুঝতে পারে না। কিন্তু আমি তো মা, আমি বুঝতে পারি আমার ছেলের কথা। আমি বৌমাকে বারণ করি এভাবে নীরার নামের সম্পত্তি ওকে না দিতে। আর যা হলো আমার কাল। আফজাল খারাপ সঙ্গে পড়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল টাকার জন্য। আমি এভাবে সাবধান করায় আমার উপর রেগে যায়, এমনকি সে আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমাকে বলে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই বয়সে আমি কোথায় যাব? সেই থেকে আমি আফজালকে এমন ভয় করি। কিন্তু বাবার সাথে হাশেম আঙ্কেলের পরিচয় কিভাবে হয় দাদি? হাশেমই তোর বাবাকে খুঁজে নেয়। আমি নিষেধ করার পর থেকে তোর মা আফজালকে কোনো রকম টাকা দিতে অস্বীকার করে। টাকার জন্য যখন আফজাল দিশেহারা তখন হাশেম তার কাছে আসে। তারপর আফজালের তখন প্রচুর দেনাদার, ওদিকে জুয়ার নেশা, মদের নেশা, পাগলের মতো অবস্থা তখন তার। এর মধ্যে হাশেম খুঁজে নেয় আফজালকে। সে তখন সবচেয়ে কুরুচিপূর্ণ একটা প্রস্তাব দেয় আফজালকে, আর আফজালও টাকার জন্য সেই প্রস্তাব মেনে নেয়, নিতে বাধ্য হয়। আমার কণ্ঠ থেকে কোনো স্বর বেরোতে চাচ্ছে না। কোনো রকমে বললাম, কি ছিল সেই প্রস্তাব দাদি? সেসব আমি তোকে বলতে পারবো না, শুধু শুনে রাখ, দিনের পর দিন তোর বাবাকে টাকার লোভ দেখিয়ে তোর মায়ের সাথে অসভ্যতা করেছে ওই জানোয়ার হাশেম। আর আমার কুলাঙ্গার ছেলেটা সেসব উপভোগ করেছে। আমি কোনোদিন মুখ খুলতে পারিনি। আমি মুখ খুললেই আমার উপর চলতো আফজালের অমানসিক অত্যাচার। দাদির কোনো কথাই যেন কানে যাচ্ছে না আমার। পুরো পৃথিবীটা যেন টলছে আমার সামনে। যে কোনো মুহূর্তে ভারসাম্যহীন হয়ে পড়বো আমি। আফজাল নামক লোকটার উপর ঘৃণায় বারবার অস্থির হয়ে উঠছে আমি। ইচ্ছে করছে এখনই পিশাচটাকে। কিন্তু দাদি, মা কেন আইনের আশ্রয় নিল না? অর্থবল থাকতেও তো কেন সে দিনের পর দিন এই শাস্তি মেনে নিল? কে বলেছে সে আইনের আশ্রয় নেয়নি? সে পুলিশে ধরিয়ে দিয়েছিল আফজালকে। কিন্তু হাশেম অত্যন্ত ধুরন্ধর একটা কীট। ও আফজালকে ছাড়িয়ে এনেছে কৌশল করে। তারপরে আফজাল তোর মায়ের সামনে তোকে দিত বিভিন্ন ধরনের শাস্তি। তোর মা আর যাই হোক তোর কষ্ট সহ্য করতে পারতো না। অনেকবার আফজালকে ডিভোর্স দিতে চেয়েছে সে, কিন্তু এই আফজাল আর হাশেম মিলে ছকটা এমনভাবে সাজিয়েছিল তারা সবসময় তোর মাকে হাতের পুতুল করে রেখেছিল। পরে রনি হলো, তোর মায়ের পায়ে পড়ানো হলো আরও এক প্রস্থ শেকল। তোর মায়ের বাপের বাড়ির দিকেও এমন কেউ ছিল না যে তাকে বাঁচাতে পারে। এক বুড়ি আমি। তোর মা শুধু ছুটে ছুটে আমার কাছে আসতো, বা আমাকে এই নরক থেকে আপনি বাঁচান, এই সম্পত্তির কিচ্ছু চাই না আমি, শুধু আমার ছেলে মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই আমি, আপনি ব্যবস্থা করে দিন। কারণ সে সময়ে তোর মাকে একরকম বন্দি করে রাখা হতো এই চার দেয়ালের মধ্যে। বাইরের কারোর সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হতো না তাকে। শেষের দিকে তোর মা মানসিক রোগীর মতো হয়ে গিয়েছিল। তোর মনে আছে বোধ হয়, এক রাতে সে আমার কাছে এসে বলল, মা আপনি তো কিছুই করতে পারলেন না আমার জন্য, তাই আমি নিজেকেই নরক থেকে উদ্ধার করব। আমার ছেলে মেয়েগুলোকে আপনার কাছে রেখে যাচ্ছি আমি, আপনি ওদের দেখবেন। আমি সেদিন ভেবেছিলাম হয়তো ও এমন কোনো একটা প্ল্যান করেছে এই বাড়ি থেকে মুক্তি পাওয়ার। আমি খুশি হয়েছিলাম সেদিন, কিন্তু কে জানতো সেভাবে তার মুক্তি খুঁজে নেবে। এটুকু বলে দাদি থামলো। এরপর হাউমাউ করে কাঁদতে কাঁদতে আরও যেন কি বলতে লাগলো। আমার কানে গেল না কিচ্ছু সেসব। আমার সামনে দুনিয়াটা ঘুরত অদ্ভুতভাবে। আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। দেওয়াল চেপে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ আমাকে ওই অবস্থায় দেখে উনি ছুটে আসলেন আমাকে ধরতে, কিন্তু তার আগেই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান হারানোর আগে আধ বোঝা চোখে আমি দেখলাম আমার মায়ের মতো কেউ আমাকে কোলে তুলে নিল। আহারে, কেন জানি ওনার গায়ের গন্ধটাও আমার বড্ড পরিচিত মনে হলো। আচ্ছা, তবে কি এই গন্ধ আমার মায়ের?
আর কিছুই মনে নেই আমার। কতক্ষণ পর আমার জ্ঞান ফিরে আমি জানি না। জ্ঞান ফিরতে আমি নিজেকে আমার খাটে দেখলাম। আমার মাথার কাছে বসে আছেন আমার নতুন মা। নতুন মা কথাটা ভাবতেই আমি নিজের মধ্যে একটু শক খাই। আমি ওনাকে মা বললাম। ভাগ্যিস মনে মনে বলেছি, না হলে উনি তো শুনে ফেলতেন। কি একটা লজ্জা হতো। উনি আমার মা কিভাবে হবেন? উনি এই আফজাল নামক পশুটার, এই পাষণ্ডটার স্ত্রী। আর ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই পৃথিবীতে কেউ নেই আমার আপন। আমি একা এই পৃথিবীতে, আমি একা। এই ভদ্রমহিলা আমার কিছু হয় না, দাদিও আমার কিছু হয় না, রনি যদিও আমার ভাই, কিন্তু সে এই আফজালের ছেলে। আমি হঠাৎ ডুকরে কেঁদে উঠলাম শুয়ে শুয়েই। মাথার কাছে চিন্তিত মুখে বসেছিলেন উনি। আমার কান্নার আওয়াজ শুনেই ধরফর করে উঠে বসলেন। আমার মাথাটা বুকে চেপে বললেন, আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া মা। ও মা, নীরার জ্ঞান ফিরে এসেছে। একটা ডাক্তার ওর বাবার ডাকতে দিল না। আমি তো চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম। আর একটু হলে আমি নিজেই ওকে কোলে তুলে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। দেখতাম কে আটকায় আমাকে। বের করে দিলে দিত আমাকে এই বাড়ি থেকে। তবুও আমার মেয়ের সুস্থতার সাথে কোনো আপোষ নেই। আমি অবাক চোখে দেখলাম ওনার দিকে। কি বললেন উনি? ওনার মেয়ে? আমার কেন ওনাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে এখন, যেভাবে মাকে জড়িয়ে কাঁদতাম? দাদি ছুটে আসলেন আমাকে দেখে বললেন, আলহামদুলিল্লাহ। হো বোন, আমার সোনা বোন, এখন কেমন লাগে বোন? ও বৌমা, ওর মাথায় হাত দিয়ে দেখো, ওর জ্বর কেমন এখন? মেয়ের জ্ঞান ফেরার খুশিতে তো ফরফর করে কথা বলে যাচ্ছ। আগে দেখো ওর জ্বর কেমন। জ্বর নেই মা, দেখেছি আমি, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ওর শরীর খুব দুর্বল। দেখেন না কিভাবে তাকিয়ে আছে। ওকে এখনই কিছু খেতে দিতে হবে। আচ্ছা মা, মা ছাড়া কি কখনো কেউ এতটা বুঝতে পারে? সত্যি খিদায় আমার প্রাণ ছটফট করছে। আমি ওনাকে মনে মনে ধন্যবাদ দিলাম। মনের মধ্যে বললেও আবার লজ্জা পেয়ে গেলাম। আপনি ওর কাছে বসেন মা, আমি ওর জন্য খাবার নিয়ে আসি। উনি ছুটে উঠে যাচ্ছিলেন। আমি পেছন থেকে হঠাৎ করে ওনার শাড়ির আঁচলটা টেনে ধরলাম। উনি হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন পেছন করে। দাদি অবাক হয়ে তাকিয়ে আছে। আবার আমার পাশে পড়লেন উনি। মিষ্টি করে হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কিছু বলবে নীরা? আমার শক্তি নেই কোনো কথা বলার। আস্তে আস্তে ফিসফিস করে বললাম, আপনাকে কি আমি আন্টি বলে ডাকতে পারি? আমি চেয়েছিলাম আমি বলবো আপনাকে মা বলে ডাকতে চাই আমি, কিন্তু ভেতর থেকে কিছু একটা বাধা পেলাম বলতে। আবারও সুন্দর করে হাসলেন উনি। আমি একটু লজ্জা পেলাম আবার। আন্টি কেন, মা বলে ডেকো। আপনি তো আমার মা নন। এই বাড়ির কেউ আমার কিছু হয় না। এই বাড়িতে আমি একটা আগন্তুক ছাড়া আর কিছুই না। নীরা দাদির চিৎকার শুনে তার দিকে তাকিয়ে ছোট্ট করে হাসার চেষ্টা করলাম আমি। দাদি ভুল কিছু বলেছি? দাদি কোনো কথা না বলে মুখ শক্ত করে অন্যদিকে ফিরলেন। আমি জানি এখন উনি বসে বসে কাঁদবেন। সারা জীবন শুধু কাঁদতেই দেখলাম মানুষটাকে। বেশ, তুমি আমাকে আন্টি বলেই ডেকো। যেদিন জানতে পারবে আমি তোমার কে, সেদিনই না হয় ডেকো আমাকে মা বলে, যদি তুমি চাও। কে আপনি? কেন, তোমার সৎমা? ও দুঃখিত, তোমার রুনা আন্টি। এই বলে অদ্ভুত করে হাসতে লাগলেন উনি। হাসিটা এত পরিচিত লাগছে কেন আমার? নীরা আসবো? আমি চমকে উঠলাম কণ্ঠস্বরটা শুনে। সেদিনের পর থেকে আমি ওই লোকটার মুখোমুখি হই না। আমরা যে একই ছাদের নিচে বাস করছি, এটা ভাবতেও আমার ঘৃণা লাগে মাঝে মাঝে। এই লোকটার জন্য, হ্যাঁ, শুধুমাত্র এই পিশাচটার জন্য আমার মায়ের ফুলের মতো জীবনটা এভাবে চলে গেল। এই লোকটা আমার কাছে একটা নরকের কীট ছাড়া আর কিছুই না। এখন আমার কাছে কি চাইও? আমি কোনো কথা না বলে নিজের বইতে মনোযোগী হই। লোকটা আমার অনুমতির তোয়াক্কা না করেই আমার রুমে ঢুকে যায়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার আগে, কি ব্যাপার নীরা, আমার সাথে কথা বলো না কেন? তুমি বেশ কিছুদিন যাবৎ। আমি দাঁতে দাঁত চেপে বলি, আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই মিস্টার আফজাল সাহেব। আমি লোকটার দিকে তাকাইনি। না তাকালেও আমি বুঝতে পারছি লোকটা হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এসব কি বলছো নীরা? আমি তোমার বাবা। বাবার সাথে এভাবে কেউ কথা বলে? তেলে বেগুনে জ্বলে উঠি আমি। নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠে বলি, বাবা, লজ্জা করেন আপনার নিজেকে আমার বাবার বলে পরিচয় দিতে? মেয়েটা অন্যভাবেই সব মিলিয়ে কেমন যেন। মেয়েরা সবসময় অন্যরকমই হয় না, ভেতর থেকে নরম। কিন্তু আমি কঠিন হয়ে গেলাম। মেয়েকে একটা পরপুরুষের হাতে তুলে দেওয়ার সময় কোথায় ছিল আপনার পিতৃত্ব আফজাল সাহেব? আপনি দয়া করে আমার সামনে থেকে চলে যান। আপনার ছায়া দেখতেও ঘৃণা করছে আমার। নীরা, বিহেভ ইয়োরসেলফ। তুমি মনে হয় ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছো তুমি। চোখ রাঙাবেন না আফজাল সাহেব। এই চোখ রাঙানোকে অনেক ভয় পেয়েছি একটা সময়ে। পুরো একটা রাত আমাকে বাথরুমে অন্ধকারে আটকে রেখেছেন, সাথে আমার মাকেও আটকে রেখেছেন অন্য ঘরে, যাতে সে আমাকে বাঁচাতে না পারে।
ভয়ে অজ্ঞান হয়ে যেতাম, আমি কাঁদতাম চিৎকার করে। তবু আপনার মন গলেনি, দাদিকে ভয় দেখিয়ে বন্দি বানিয়ে রেখেছেন। দেখতে আমাদের সুখী মনে হলেও আমরা ছিলাম আপনার হাতের পুতুল ছাড়া আর কিছুই না। কিন্তু না, আর পারবেন না। লেবু বেশি নিংড়ালে তেতো হয়ে যায়। আপনি সম্পর্কটা তেতো করে ফেলেছেন। আর আমি ভয় পাই না আপনাকে। লোকটার দিকে তাকানো যাচ্ছে না, বিস্ময়ে হতভম্ব সে। হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে, মনে হয় বিশ্বাস করতে পারছে না যে নীরাকে চিরকাল ভয় দেখিয়ে পুতুল বানিয়ে রেখেছে সেই নীরা আজ তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছে। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ অনেক হিংস্র হয়ে যেতে পারে, এটা তাকে বুঝতে হবে। নীরা, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলছো? তুমি কি জানো তোমাকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে পারি? তখন কই যে দাঁড়াবে তুমি? একবারও ভেবে দেখেছো? উনার কথায় আকাশ বাতাস কাঁপিয়ে হাসলাম আমি। আমার হাসি দেখে আরও এক প্রস্ত অবাক হলেন উনি। ও তাই নাকি আফজাল সাহেব, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? কিন্তু তার আগে তো আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। মা মা মানে কি বলছো কি তুমি? এই বাড়ি সহ আরও যে সম্পত্তি আমার আছে সব আমাকে বুঝিয়ে দেবেন, কিচ্ছু যেন বাদ না থাকে। এসব কিছুর একমাত্র মালিক আমি, আপনি নন। আমার আসল বাবা এগুলো আমার জন্য রেখে গেছেন, তাই আমি যদি চাই আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। সারা ঘরেই পিন পতন নীরবতা। লোকটার মুখ ঝুলে গেছে হতভম্ব হয়ে। সে এখনো জানে না আমি সেদিনই সব সত্যির মুখোমুখি হয়ে গিয়েছি। তোমাকে এসব কে বলেছে? ওই বুড়িটা? কেন? দাদি যদি বলেও থাকেন তো আপনি কি করবেন? তাকে আর কোনো ভয় আপনি দেখাতে পারবেন না, কারণ এই বাড়িটা আমার। আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে, আর কারও কোনো কথা শোনা হবে না। আমার এই কথা শুনে পিশাচের মতো একটা হাসি হাসি লোকটা। আমি ভ্রু কুঁচকে তাকাই সে হাসির দিকে। আবার কি চাল দিতে চাচ্ছে ও? নীরা, তোমার বয়স জানো কত? আমি কোনো কথা না বলে তাকাই ওনার দিকে। কি বলতে চাচ্ছে ও বুঝতে পারছি না। শোনো, স্কুলে তোমার 2 বছর গ্যাপ গেছে সংসারের বিভিন্ন অশান্তির জন্য। তোমার মা ছিল বোকা, সে বিভিন্ন ঝামেলা করত, যার ফলে তোমার এই অবস্থা। তো যাই হোক, এখনো কিন্তু তোমার বয়স 18 হয়নি। তোমার বয়স এখন 17 বছর 10 মাস। তার মানে 18 বছর হতে তোমার এখনো 2 মাস বাকি। বয়স 18 না হওয়া পর্যন্ত তুমি এই সম্পত্তির কিছুই পাবে না। সে পর্যন্ত তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। এটা তোমার মায়েরই স্বাক্ষর করা রয়েছে দলিলে। তুমি চাইলে দেখাতেও পারি। 2 মাস কিন্তু অনেকটা সময়, অনেক কিছু হতে পারে 2 মাসে। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে কি হতে পারে এই 2 মাসে? অনেক কিছুই হতে পারে। এই যেমন ধরো, তুমি স্বেচ্ছায় তোমার নামের সব সম্পত্তি আমার নামে লিখেও দিতে পারো, তাই না? এই বলে লোকটা বিশ্রী করে হাসলো। আমার বুক কেঁপে উঠল। এই লোকটা কি করতে চাচ্ছে আমার সাথে? তাই ভালো ভালো বলছি, আমার কথা মতো চলো, আখিরে তোমারই লাভ হবে। তা না হলে কি আফজাল, কি করবে তুমি আমার মেয়ের সাথে? রুনা আন্টি এসে দাঁড়িয়েছেন দরজায়। আমার বুকে একটু সাহস ফিরে আসে। ওনার মুখে মিটিমিটি হাসি, সবসময় একটা রহস্যের হাসি দেন উনি। আমি বুঝতে পারি না সেই হাসিটাকে ভালো মতো। তোমার মেয়ে হাসালে রুনা, সবাই যখন জেনেই গিয়েছে বলতে তো দ্বিধা নেই। নীরার সাথে বস্তুত কোনো সম্পর্ক নেই তোমার, এমনকি এই বাড়ির কারোর সাথেই ওর কোনো সম্পর্ক নেই। তাচ্ছিল্যের হাসি লোকটার মুখে। সে তো হবেই, কারণ ও এই বাড়ির মালকিন, আর আমরা ওর বাড়িতে আছি। চোয়াল শক্ত হয়ে উঠে আফজাল সাহেবের, দাঁতে দাঁত চেপে বলে, এখনো নয়, আরও 2 মাস পর থেকে। এই 2 মাসে কেউ মালকিন থেকে আশ্রিতা হয়েও যেতে পারে, কে বলতে পারে। আবার কেউ চিরতরে এই বাড়ি থেকে বিদায়ও হয়ে যেতে পারে, কে বলতে পারে। বাহ, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখতে পাচ্ছি। তুমি আমার স্ত্রী, আমি যেভাবে বলবো সেভাবে চলবে তুমি, না হয় তোমার অবস্থাও খারাপ হবে। আমি রাত্রি নই আফজাল, আমি রুনা। আমাকে ওই লাল চোখ দেখিয়ে তোমার গোলামি করাতে পারবে না। তোমার গোলামি একদমই চলবে না। এই প্রথম আমি রুনা আন্টির চোখে আগুন দেখলাম। এই আগুন আমার মায়ের চোখেও আমি দেখেছি, কিন্তু সেই আগুন এই লোকটা ছাই চাপা দিয়ে শেষ করে দিয়েছিল। রুনা আন্টির সাথেও এমন কিছু করবে না তো? কিন্তু উনি বা আমার জন্য নিজের জীবনকে এভাবে ঝুঁকিতে তুলছেন, কি লাভ ওনার? কি উদ্দেশ্য ওনার? এই লোকটাকে বিয়ে বা কেন করেছেন উনি? এত কিছু জেনেও এইসব প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। কিছুদিন গেল এভাবেই। রুনা আন্টির সাথে আমার সম্পর্ক কিছুটা ভালোর দিকে। আমার অনেক রকম বদ অভ্যাস ওনার জন্য পরিবর্তন হয়েছে। আমি এখন নিয়মিত পড়াশোনা করছি, বাইরের খাবার এখন খাই না বললেই চলে। একদম রুটিন মাফিক জীবন চালাচ্ছি আমি। মাঝে অবাক হয়ে ওনার দিকে তাকাই, বড্ড আপন লাগে ওনাকে। মনে হয় কত জনম জনম ধরে ওনাকে চিনি আমি। ওনার মধ্যে মাকে খোঁজার চেষ্টা করি আমি, কোনো মিল পাই না তেমন। আমার মা ছিলেন লম্বা চিকন, আর উনি ছোটোখাটো গোলগাল। তেমন কোনো মিল দুজনের মধ্যে পাই না আমি। কিন্তু সব কিছুর বাইরে যেও
ওনার মধ্যে মাকে খোঁজার চেষ্টা আমার চলতে থাকে। কখনো তার হাসিটা, কখনো তার কপট রাগ দেখানো। আমার অবচেতন মন যেন ভেবে নিয়েছে উনি আমার মা, হয়তো নতুন রূপে ফিরে এসেছেন আমার কাছে। অনেকবার চেয়েছি ওনার রহস্য উদ্ঘাটন করার, বরাবরই ব্যর্থ হয়ে ফিরেছি। এখন সে চেষ্টা ছেড়ে দিয়েছি। হয়তো রহস্য উদ্ঘাটন করার পর জানবো উনি আমার কিছুই নন। কি দরকার? আমার অবচেতন মন ভেবে নিক না ওনাকে আমার মা হিসেবে, ক্ষতি কি? কিন্তু জীবন কোনো রূপকথা তো নয়। রূপকথায় হয়তো রাজকন্যার কাছে তার মা নতুন রূপে ফিরে আসে, কিন্তু সত্যিকার জীবনে এমনটা হয় না। এখানে যারা একবার চলে যায়, একেবারেই চলে যায়, তারা আর ফিরে আসে না। এরই মধ্যে আমার জীবনে আবারও একটি দুর্ঘটনা ঘটতে গেল, যা আমার সাজানো গোছানো জীবনটাকে আরও এক প্রস্থ এলোমেলো করে দিল। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে শুয়ে আছি লাইট অফ করে। মাথাটা ভীষণ ধরেছে। রুনান্টি গিয়েছেন পাশের ওষুধের দোকানে আমার জন্য ওষুধ আনতে। সাথে গিয়েছে আমার ছোট ভাই রনি। দাদি গিয়েছেন ছাদে। সন্ধ্যার পর তার ছাদে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস। হঠাৎ কলিং বেলের শব্দে উঠে বসি আমি। এখন আবার কে এসেছে? রুনা আন্টির তো চাবি থাকার কথা তার কাছে। সে নিশ্চয়ই কলিং বেল দিবে না। এখন ঘরে শুধু আমি আর আফজাল সাহেব। কে আসবে এই সময়ে? এই অসময়ে কে আসবে? এমনিতে আমার বাড়িতে বাইরের কেউ তেমন আসে না আমাদের বাড়িতে। ওই লোকটাই আসলে চায় না কেউ আসুক। আসলেই যে ওর কীর্তি ফাঁস হয়ে যাবে, আমি খুব একটা পাত্তা দিলাম না। পুনরায় এসে শুয়ে পড়লাম। ক্লোস্ট্রোফোবিয়া থাকার কারণে আমি কখনো ঘরের দরজা আটকাতে পারি না, সব সময় খোলাই থাকে। তাই চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ আমার পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠে বসতে চাই আমি। স্পর্শটা অপরিচিত। আমরা মেয়েরা খুব ভালো করে বুঝতে পারি কোন স্পর্শের কি মানে। হঠাৎ দেখলাম ঘর অন্ধকার। এতক্ষণ দরজা খোলা থাকার কারণে আমার ঘর অন্ধকার হলেও পাশের ঘরের আলো আসছিল। এখন এত অন্ধকার কেন? কে দরজা দিয়েছে? আমি চিৎকার করে দাদিকে ডাকতে গেলে একটা শক্ত হাত আমার মুখে চেপে ধরল। আমার শির দাঁড়াবে শীতল একটা শীতল স্রোত নেমে গেল। হঠাৎ দরজার বাইরে ঠকঠক শব্দ শুনলাম। আফজাল সাহেব বাইরে থেকে চিৎকার করছে, হাশেম ভাই, আপনি নীরার ঘরে দরজা কেন দিয়েছেন? কখন গেলেন আপনি ওর ঘরে? ও বদ্ধ দরজার ভিতর থাকতে পারে না। দরজা খুলুন আপনি, দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। এখন হাশেম ভাই, দরজা খুলুন প্লিজ। আমি ছটপট করছি বদমাস্টার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। নরকের কিট্টার পৈশাচিক হাসি শুনতে পাচ্ছি আমি। কিন্তু আফজাল সাহেব আমাকে বাঁচাতে কেন চাচ্ছে এখন? আমি চিৎকার করে রুনা আন্টিকে ডাকতে চাচ্ছি, কোথায় মা তুমি? আমি বুঝতে পারলাম আমার শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে। নিস্তেজ হয়ে পড়ছি আমি। বারবার চোখের সামনে রুনা আন্টির মুখটা ভেসে উঠছে। মনে হচ্ছে জ্ঞান হারাবো আমি। লোকটাও তার কাজ শুরু করতে যাচ্ছে। ঠিক এমন সময় আমার মনে হলো বাইরে ভীষণ শোরগোল। কার কণ্ঠ বুঝতে পারছি না। হাসিম লোকটাও দেখলাম একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে, কিন্তু তার বাঁধন এখনও শক্ত। আমার সামনে আমার পুরো দুনিয়াটা চলছে। জ্ঞান হারানোর ঠিক এক মুহূর্তে আমি দেখলাম কেউ একজন দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েছে। তার হাতে একটা শাবল। ঘরে ঢুকেই শাবলটা ফেলে দিয়ে তিনি চিৎকার করে উঠলেন আমার নাম ধরে। আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আমি ঝাপসা চোখে দেখলাম যেন আমার মা দাঁড়িয়ে আছে, সেই তার আগুন ঝরানো চোখ। আমি এবার পুরোপুরি জ্ঞান হারালাম। আমার আর কিচ্ছু মনে নেই। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম আমি জানি না। অজ্ঞান অবস্থাতেই আমি একটা কল্পনার মধ্যে ঢুকে পড়ি। আমার নিজের মা আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে চাচ্ছে, আর আমি না ঘুমিয়ে শুধু তার দিকে তাকিয়ে আছি। কি রে পাগলি, ঘুমাবি না? কি দেখছিস ওভাবে ঘুরে ঘুরে? তোমাকে দেখছি মা, পরে দেখবি মাকে। এখন ঘুমাতে শোনা? না মা, আমি ঘুমাবো না। আমি ঘুমালেই তুমি আবার আমাকে এই নরকে একা রেখে চলে যাবে। কতদিন তোমাকে দু চোখ ভরে দেখি না। একটু দেখতে দাও না মা, তোমাকে একটু তৃষ্ণা মেটাই। মা খুব সুন্দর করে হাসলো। আমি অবাক নয়নে সেই হাসি দেখলাম। হাসির ধমকে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। কি অপরূপ সেই দৃশ্য! আমি মাকে আরো শক্ত করে চেপে ধরতে চাই। মায়ের গায়ের গন্ধে শান্তিতে জানটা ভরে ওঠে আমার। এ যেন স্বর্গীয় এক সুখ। হঠাৎ চারপাশে কেমন কালো হয়ে আসলো। একটা হালকা ধোঁয়াতে ভরে গেল পরিবেশটা। আমার খুব ভয় করতে লাগলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ও মা, মা তুমি কই? আমার খুব ভয় করছে মা, কই গেলে তুমি? এই তো আমি তোর কাছে আছি। আমি দেখতে পাচ্ছিস না? আমি মাকে কোথাও দেখতে পেলাম না। তেষ্টায় আমার গলা কাঠ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাঁপাতে হাঁপাতে শেষবারের মতো আমি চিৎকার করে উঠলাম, মা গো মা! ঠিক তখনই আমার হুঁশ ফিরে আসে। আমার বেশ কিছুক্ষণ সময় লাগে আমি কোথায় আছি মনে করতে। কি হয়েছিল আমার? মাথা যন্ত্রণার জন্য একা ঘরে শুয়ে থাকা, হঠাৎ কারো স্পর্শে ঘুম ভেঙে যাওয়া, দরজা বন্ধ। হাসেম, হ্যাঁ ওই পিশাচটা।
এটুকু ভাবতেই আমি চিৎকার দিয়ে উঠে বসি। আমার সারা শরীর ঘামে ঝপঝপ করছে, তেষ্টায় প্রাণ ওষ্ঠাগত। আমাকে ওভাবে দেখেই রুনা আন্টি ছুটে আসলেন আমার কাছে, আমাকে জড়িয়ে ধরলেন 2 হাতে। উনি ফোঁপাচ্ছেন, এই তো আমার মা, আমি এই যে, কিচ্ছু হয়নি তোমার, আমি চলে এসেছি তো তার আগেই, এই তো আমি এখানে, কোনো ভয় নেই তোমার মা। তার গায়ের গন্ধটা এত পরিচিত লাগছে আমার, মনে হচ্ছে কত জনম জনম ধরে গন্ধটা আমার শরীরের সাথে লেপ্টে ছিল। আমি ওনাকে আষ্টের পৃষ্ঠে আঁকড়ে ধরলাম, ফোঁপানোর জন্য কথা বলতে পারছি না। কোনো রকম একটু স্বাভাবিক হয়ে বললাম, মা তুমি এসেছো মা, জানো ওই পশুটা আমার ক্ষতি। মুখ চেপে ধরলেন উনি আমার, বড় বড় নিঃশ্বাস ফেলে বললেন, তোর কোনো ক্ষতি আমি ওকে করতে দিইনি, আয় আমার সাথে। আমার হাত ধরে, আয় আস্তে আস্তে। কোথায়? আগে আয়, তারপর দেখবি। আমি ওনার হাতটা শক্ত করে ধরে হাঁটতে লাগলাম ওনার সাথে। আমার শরীর বেশ দুর্বল, মাথায় অসহ্য যন্ত্রণা। উনি আমাকে হাত ধরে বসার ঘরে আনলেন। বসার ঘরে যে দৃশ্য আমি দেখলাম তা দেখার জন্য প্রস্তুত আমি ছিলাম না। আমি চোখ বড় বড় করে তাকালাম, রুনা আন্টির হাত শক্ত করে চেপে ধরলাম। আমার সারা শরীর কাঁপছে থরথর করে। হাসিম অসভ্যটাকে শক্ত রশির সাহায্যে বেঁধে রাখা হয়েছে, সে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাঁধন এত শক্ত যে নড়াচড়াও করতে পারছে না সে। পাশে আফজাল সাহেব কাজু মাছু মুখে দাঁড়িয়েছিল। রুনা আন্টিকে দেখে সে বলল, রুনা বাড়াবাড়ি করো না, তোমার কোনো আইডিয়া নেই কার সাথে কি করছো তুমি, ওনাকে চেনো তুমি, ছেড়ে দাও ওনাকে। হ্যাঁ মানছি উনি ভুল করেছেন, তাই বলে এসব কি কথা রুনা, ছেড়ে দাও ওনাকে প্লিজ। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম রুনা আন্টির দিকে, কি হচ্ছে এসব, কিছুই বুঝতে পারছি না। রুনা আন্টি কেন বেঁধে রেখেছে ওনাকে, কিছুই মাথায় ঢুকছে না আমার। রুনা আন্টি যেন আফজাল সাহেবের কোনো কথা শুনতেই পায়নি, আমার দিকে তাকিয়ে বলল, নীরামা পা থেকে স্যান্ডেলটা খুলে নে তো। আমি ভ্রুকুচকে তাকালাম ওনার দিকে, কিছুই বুঝতে পারলাম না ওনার কথা। আফজাল সাহেবের মুখে বিস্ময় ঝুলে গেছে, আর হাসেমের কথা তো না বলাই ভালো, অসভ্যের মুখ আরও কদাকার লাগছে। কি বললাম নীরা, শুনতে পাসনি? স্যান্ডেল খুলে হাতে নে, আমি কিছু না বুঝেই যা করতে বলবো তাই করবি। এবার উনি আমাকে বলল, এবার আয় আমার সাথে। আমি তার আগেই জুতো দিয়ে পিঠা করলাম। আমি ওনাকে ফলো করছি, উনি এগিয়ে যাচ্ছে ওই পিশাচটার দিকে। যখন আমরা প্রায় কাছাকাছি ওই লুকটার, তখন রুনা আন্টি আমার দিকে ফিরে বলল, কি বললাম নীরা, শুনতে পাসনি? স্যান্ডেল খুলে হাতে নেয়। আমি কিছু না বুঝেই যা করতে বলল করলাম। এবার উনি আমাকে বলল, এবার আয় আমার সাথে। আমি ওনাকে ফলো করছি, উনি এগিয়ে যাচ্ছে ওই পিশাচটার দিকে। যখন আমরা প্রায় কাছাকাছি ওই লোকটার, তখন রুনা আন্টি আমার দিকে ফিরে বলল, নে নীরা, এবার এই স্যান্ডেলটা দিয়ে ইচ্ছা মতো মার ওই জানোয়ারটাকে, আমি আছি তোর সাথে, মার ওকে নীরা মার। বসার ঘরে হঠাৎ পিন পতন নীরবতা। হাসিম হাঁ করে তাকিয়ে আছে রুনা আন্টির দিকে। আফজাল সাহেব ছুটে এসে বলল, এই রুনা, আর ইউ ক্রেজি, কি বলছো তুমি, তোমার কোনো ধারণা আছে কি বলছো তুমি? নীরা স্যান্ডেল ফেলে দাও হাত থেকে। ডোন্ট শাউট মিস্টার আফজাল, আমি আমার মেয়েকে অন্যায়ের প্রতিবাদ করা শেখাবো, ওর মায়ের মতো অবস্থা যেন ওর না হয়। অপরাধীকে জানার দরকার নেই আমার, সে অপরাধ করেছে, শাস্তি তাকে পেতে হবে। নীরা দাঁড়িয়ে দেখেছিস কি, কি দেখছিস? এতদিনের যত রাগ এই লোকটার উপর মিটিয়ে নে। আমার শরীর কাঁপছে থরথর করে, বুঝতে পারছি না কি করব আমি। যতই রাগ থাকুক আমার, আমি একটা মশাও মারতে পারি না, এত নরম মন আমার। আমার অবস্থা দেখে রুনা আন্টি বলল, এই লোকটার জন্য তোর মা তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, দিনের পর দিন এ তোর মায়ের উপর অত্যাচার করেছে, আজ তোর সাথেও তাই করতে চেয়েছিল, তুই চাস না ওকে শাস্তি দিতে? হঠাৎ আমার মুখের সামনে আবার মায়ের করুণ মুখটা ভেসে উঠল, কষ্টে হাউমাউ করে কাঁদছে আমার মা এই লোকটার জন্য। আচমকা আমার শরীরে কোথা থেকে অনেকটা শক্তি এসে ভর করলো। পেছন থেকে আফজাল সাহেব চিল্লাচ্ছে, না নীরা না। আমি কারো কথা শুনতে পাচ্ছিলাম না আর, আমার মুখের সামনে শুধু আমার মায়ের মুখ। আমি চোখ বন্ধ করে এলো পাতাড়ি মারতে লাগলাম ওকে আমার স্যান্ডেল দিয়ে। হিতাহিত কোনো জ্ঞান নেই আমার, পাগল হয়ে গিয়েছি আমি আজকে। পিছন থেকে আফজাল লোকটা এসে আমাকে বাধা দিতে চাইলে রুনা আন্টি ওনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। হঠাৎ আমার মাথায় কি হলো আমি জানি না, স্যান্ডেল ফেলে দিলাম আমি। এক দৌড়ে যেয়ে আমাদের ভারী পিতলের ফুলদানিটা তুলে নিলাম। আমার চোখ দিয়ে আগুন ঝরছে তখন, বাস্তবিক কোনো জ্ঞান নেই আমার। আমি ছুটে যেতে থাকলাম ওই নরকের কিটটার দিকে। হঠাৎ আমার হাত চেপে ধরলেন রুনা আন্টি, আমাকে ছাড়ুন বলছি, শেষ করে ফেলবো ওকে আমি আজকে। ওর জন্য আবার সাজানো গোছানো জীবনটা শেষ হয়ে গেল, আমার মা আমাকে ছেড়ে চলে গেল, ওকে আমি শেষ করে দিব। আমি চিৎকার করছি আর কাঁপছি। রুনা আন্টি আমার হাত থেকে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে 2 হাত দিয়ে চেপে ধরল। শান্ত হও নীরা, শান্ত হও, ওর বাকি বিচার করবে আইন আদালত, ওর যেন সর্বোচ্চ শাস্তি হয় সে কাজ আমি করব।
তুমি এই কাজ করো না। হঠাৎ আমি নিস্তেজ হয়ে যাই। ওনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি আমি। কান্না জড়িত কণ্ঠে কথা বলার চেষ্টা করি আমি। কিচ্ছু হবে না ওই বিচারে, কিচ্ছু না। আমার মা অনেক চেষ্টা করেছে, পারেনি। ওর ক্ষমতা আছে, যেভাবেই হোক ও বের হয়ে চলে আসবেই। ওর বিচার হবে না, বিচার হবে। প্রমাণ আছে আমার কাছে সব। এবার বিচার হবেই। আমি পুলিশকে খবর দিচ্ছি, তুমি শান্ত হও। কি প্রমাণ আছে তোমার কাছে রুনা? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আফজাল। তুমি নিজের চিন্তা করো তুমি কিভাবে বাঁচবে, কারণ তোমার শাস্তি হবে অন্যভাবে। প্রস্তুত থাকো তার জন্য। রুনা, চিৎকার করবে না, আওয়াজ নিচ্ছে। আমি রাত্রি নই, আমি রুনা। আমাকে এভাবে ভয় দেখাতে পারবে না তুমি। ঘণ্টাখানেকের মধ্যে পুলিশ এসে ধরে নিয়ে যায় হাশেমকে। আমার শারীরিক অবনতির জন্য থানায় যে লিখিত অভিযোগ করা সম্ভব না হলেও বাড়ি থেকেই ডায়েরি করা হয়েছে। যাওয়ার আগে আমার চোখ পড়ে ওই হাসিমের দিকে। আমার দেওয়া মারে ওর চেহারার অবস্থা নাজেহাল। এখান থেকে সেখান থেকে রক্ত পড়ছে। আমি একটু ভয় খেপে উঠি ওর চোখের দিকে তাকিয়ে। ওই চোখে যেন আমার উপরে আগুন চাপা দেওয়ার রাগ। ছাড়া পেলেই আমাকে শেষ করে দিবে এমন। রুনা আন্টি এসে আমাকে জড়িয়ে ধরেন, আমার মাথায় হাত দিয়ে বলেন, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, ভয় পেও না। আমি অবাক চোখে তাকাই ওনার দিকে। সেই মুখের আদলে আমি মাতৃস্নেহ দেখতে পাই শিরায় শিরায়। আমি আমার খাটে বসে আছি, বালিশে হেলান দিয়ে। আমার পাশে বসে আছেন রুনা আন্টি। এতক্ষণ দাদি ছিলেন, আমি ওনাকে ঘরে পাঠিয়ে দিয়েছি বিশ্রাম নেওয়ার জন্য। ওনার উপর দিয়েও কম ধকল যায়নি। আমি আস্তে করে বললাম, আপনি কি ঘরের লাইটটা একটু অফ করে দিবেন? একটা কথা বলার আছে আমার। মিষ্টি করে হাসলেন রুনা আন্টি। কি এমন কথা নীরা, যা লাইট জ্বালিয়ে বলা যায় না? লজ্জার কথা নাকি? আমি মাথা নিচু করে নখ খুঁড়তে খুঁড়তে বললাম, কি ব্যাপার বলো তো, প্রেমে ট্রেমে পড়েছ নাকি? লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। উনি হাসতে হাসতে যে লাইট অফ করে আসলেন। বলো, কি বলবে? আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? লাইট অফ থাকা সত্ত্বেও আমি বুঝলাম উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আস্তে করে হাতটা বাড়িয়ে দিলেন উনি। আমি হাতটা ধরলাম, নরম ঠান্ডা একটা হাত। হঠাৎ উনি হাতের উপর উষ্ণ পানির ছোঁয়ায় চমকে উঠলেন। কি ব্যাপার নীরা, কি হয়েছে? কাঁদছো কেন আবার তুমি? তোমার কোনো ক্ষতি তো হয়নি। ওই বদমাসটা এখন জেলের মধ্যে, আর খুব তাড়াতাড়ি ওর সর্বোচ্চ শাস্তি হবে। আমি বলছি, দেখো তুমি এভাবে কেজে নিজেকে সহ আমাকে দুর্বল করে দিবে না। একদম কাঁদবে না। আমি কি আপনাকে মা বলে ডাকবো একবার? প্রায় মিনিট দুইয়ের মতো কেউ কোনো কথা বললাম না। হালকা কেঁপে উঠলেন উনি, শুধু কাঁপা কাঁপা গলায় উনি বললেন, বলো। আমি চিৎকার করে বলে উঠলাম, মা, মা গো, ও মা। আঁকড়ে ধরলাম ওনাকে। উনিও পরম মমতায় আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার শুকনো মরুভূমিতে এতদিন পর প্রবল বৃষ্টির দেখা দিল। সেদিন রাতে মা আমাকে বুকে জড়িয়েই ঘুমালেন। অনেক দিন পর অনেক শান্তির ঘুম হলো আমার। ছোট বাচ্চাদের মতো ওনাকে জড়িয়ে ঘুমালাম আমি। পরদিন সকাল হতে না হতেই আফজাল সাহেবের হাঁক ডাকে আমার ঘুম ভেঙে গেল। মাকে কোথাও দেখলাম না, মনে হয় আগেই উঠে গিয়েছেন। বসার ঘর থেকে আফজাল সাহেবের চিৎকার শোনা যাচ্ছে। আমার বুকটা একটু কেঁপে উঠল। আবার কি হলো? তবে কি হাসেম ছাড়া পেয়ে গেছে? অজানা আশঙ্কায় অস্থির হয়ে গেলাম আমি। ছুটে চলে আসলাম বসার ঘরে। দরজার বাড়ি থেকে শুনলাম মা বলছে, কি বলবে তাড়াতাড়ি বলো, মেয়ের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, ওকে নাস্তা বানিয়ে দিতে হবে। আরে রাখো রাখো মেয়ে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কে মেয়ে? কার মেয়ে? ওর সাথে কিসের সম্পর্ক তোমার? চিৎকার করো না। মা মেয়ের সম্পর্কের মধ্যে আবার আলাদা কি সম্পর্ক থাকবে? যাও, তোমার মেয়েকেও ডাকো। এখন যা বলবো সবাইকে শুনতে হবে তা। মা কিছু বলতে যাবেন তার আগেই আমি পর্দা ঠেলে ভিতরে ঢুকলাম। একটা সোফায় দাদিও বসে আছেন শূন্যের দিকে দৃষ্টি মেরে। এই যে এসেছেন আমাদের মালকিন। তা ম্যাডাম, যদি কৃপা হয় একটু বসবেন। একটা কথা জানানো ছিল সবাইকে। আফজাল লোকটার টিটকারির কথা শুনে গা জ্বলে গেল আমার। আমি মায়ের পাশে এসে দাঁড়ালাম। আফজাল সাহেব গলা খাঁকারি দিয়ে বলল, কোনো রকম ভনিতায় আমি যেতে চাই না। রুনা, তোমাকে অনেকবার আমি বলছি, তুমি আমার স্ত্রী। এই বাড়িতে আমি তোমাকে এনেছি, আমার কথা মতো তোমাকে চলতে হবে। কিন্তু আফসোস, আমি জানি না তোমার উদ্দেশ্য কি। তুমি আসার পর থেকেই এই বাপ মা মরা মেয়ে ও দুঃখিত আমার মালকিনের উপর বেশি দরদ দেখাচ্ছ। আর গতকাল যা করলে তা তো সবাই দেখলো। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে। আম্মা, আপনিও শুনবেন আশা করি। আমি চোখ শুরু করে তাকালাম ওনার দিকে। কথা কোন দিকে নিতে চাচ্ছে উনি? মাকে দেখলাম নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন, যেন উনি জানেনই কি সিদ্ধান্ত হবে। দাদি শান্ত স্বরে বললেন, কি সিদ্ধান্ত আফজাল? আমি রুনাকে ডিভোর্স দিতে চাই। বসার ঘরের পরিবেশ থমথমে, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না। দাদি তো হতভম্ব হয়ে আফজাল সাহেবের দিকে তাকিয়ে আছেন, যেন শুনতেই পারেননি কি বলেছে সে। চোখের পাতা ফেলতেও ভুলে গিয়েছেন। আমার হৃৎপিণ্ডটা ধক ধক করছে।
এক মাকে হারিয়েছি আমি, যাকে পেয়েছি তাকে আপন করে দেওয়া শুরু করেছি মাত্রই। এখন কি তিনিও আমাকে ছেড়ে চলে যাবেন? না না, তা কিভাবে হবে? এটা আমি কিছুতেই হতে দিব না। আমি মায়ের দিকে তাকালাম, শুধু তার মধ্যেই কোনো বিকার নেই। মিট মিট করে হাসছেন, যেন মনে হলো যেন আগেই জানতেন তিনি আফজাল সাহেব এই কথা বলবেন। শান্ত স্বরে মা বললেন, আমার অপরাধ? বেশ ভারী কি গলায় আফজাল সাহেব বলল, তোমার অবৈধ সম্পর্ক আছে অন্য পুরুষের সাথে, সে সাক্ষীও আছে আমার কাছে। এ বাড়িতে তুমি এসেছো নীরার মাথায় হাত বুলিয়ে ওর নরম মনের সুযোগ নিয়ে ওর এত সম্পত্তি হাতাতে। এসব সাক্ষী আমার কাছে আছে। আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। কি বলছে কি লোকটা এসব? না না, এটা কোনোদিন সম্ভব নয়। মায়ের মতো মানুষ কোনোদিন এমন হতে পারে না। যেভাবে সে আমার জীবন বাঁচিয়েছে, একমাত্র মায়ের মমতা ছাড়া এটা কোনোদিন সম্ভব না। আর সে কিনা আমার দুর্বলতার সুযোগ নিতে আমার সম্পত্তি গ্রাস করবে? কোনো দিন সম্ভব নয় এটা। দাদি বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। এতদিন তিনি কোনো কথা বলতে পারেননি এই লোকটার ভয়ে। আজ যেন একটু সাহস পেয়েছেন উনি। মনে হয় নতুন মায়ের সাহসিকতায় সবাই সাহসী হয়ে উঠেছে। আফজাল, ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি। তুমি আমাকে মা বলে কোনো সম্মান করো না। আমার সামনে রাত্রির সাথে যা করেছ আমি কিচ্ছু করতে পারিনি। রুনাকে তুমি বিয়ে করে এনেছো, মাত্র কিছু মাস হয়েছে বিয়ের। এর মধ্যে সে বাড়ির রূপটাই পাল্টে ফেলেছে। নীরা রনিকে তাদের মায়ের অভাব বুঝতে দিচ্ছে না। তুমি বললে আর আমরা বিশ্বাস করে নেব সব? আফজাল সাহেব কিছু বলতে যাবে, তার আগেই মা বললেন, মা থাক না, ওকে বলতে দিন। দেখি আমার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে ওর কাছে। আমিও একটু দেখতে চাই কতটা বাড়তে পারে ও। এবার একটু তেতে যায় আফজাল সাহেব। ও তাই, এসব কিছু বানানো? বেশ, কোর্টেই কেসে উঠুক। কোর্টে কেস উঠুক, ওখানে সাক্ষী আসবে, প্রমাণ হবে, তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। এবার মা একটু হাসলেন। হঠাৎ হাসি থামিয়ে লোকটার চোখের দিকে তাকালেন এক দৃষ্টিতে। আফজাল সাহেব চোখ নামিয়ে নিলেন। সাক্ষী, প্রমাণ, কোর্ট? আচ্ছা আফজাল, তো এতদিন কই ছিল তোমার প্রমাণ? গতকাল তোমার ক্রাইম পার্টনারকে জেলে যেতে হয়েছে আমার জন্য, আর আজই তুমি প্রমাণ জোগাড় করে ফেললে। এক রাতেই সব সাক্ষীরা এসে তোমাকে বলেছে আমার অবৈধ সম্পর্ক আছে। আমি নীরার সম্পত্তির জন্য এই বাড়িতে এসেছি। এবার একটু তোতলাতে শুরু করলো আফজাল সাহেব। প্রমাণ অনেক আগেই পেয়েছি, তোমাকে সুযোগ দিচ্ছিলাম তুমি ভালো হও কিনা, কিন্তু না, তুমি নীরাকে উস্কাচ্ছ আমার বিরুদ্ধে, যাতে ওর বিশ্বাসভাজন হয়ে ওঠো তুমি, আর ওর 18 বছর হওয়ার পরপরই ওর কাছ থেকে সব সম্পত্তি নিতে পারো। এসবই তোমার প্ল্যান। তুমি এই বাড়িতে আসার আগেই সব প্ল্যান করে এসেছো, সব জেনে শুনে এসেছো এখানে। হ্যাঁ, আমাকে ফাঁসিয়ে বিয়ে করে তোমার রাস্তা ক্লিয়ার করেছো। আমি এতক্ষণ কোনো কথা বলিনি, চুপ করে ওদের কথা শুনছিলাম। কিন্তু আর থাকতে পারলাম না। একটা ছোট্ট মাথা আর কত চাপ নেবে? আমিও তো একটা মানুষ। কেন আমার জীবনটা বাকি 10টা মেয়ের মতো স্বাভাবিক হলো না? কেন আমি বাবা মাকে নিয়ে সুখে থাকতে পারলাম না? চিৎকার করে উঠলাম আমি, এনাফ! আর কত নাটক করবেন সবাই আমার সামনে? আমি আর নিতে পারছি না। আবার মুক্তি দরকার এগুলো থেকে। এক সম্পত্তির জন্য এত কিছু। আমার মাকে চলে যেতে হলো পৃথিবী থেকে। চাই না এই সম্পত্তি আমার, নিয়ে নিন সব আমার কাছ থেকে। আমাকে শুধু একটু শান্তি দিন, আর কিচ্ছু চাই না। আমি আপনাদের কাছে কিচ্ছু না। এ বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম আমি। দাদি আর মা দুজন ছুটে এলেন আমাকে ধরার জন্য। আমি ওদের হাত সরিয়ে দিলাম আমার শরীর থেকে। মা একটু অবাক হয়ে বললেন, তুমিও কি আমাকে সন্দেহ করছো নীরা? তুমিও মনে করো যে আমি সম্পত্তির জন্য এখানে এসেছি? তোমার মা হয়ে উঠতে চাচ্ছি, শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য মা হয়ে উঠতে চাচ্ছি? আমার মনে হওয়া না হওয়াতে কিচ্ছু আসে যায় না মা। এই পৃথিবীতে একজনই আমার আপন ছিল, আমার মা। সেই মা আমাকে ছেড়ে চলে গেল। আমার মাকে আমি খোঁজার চেষ্টা করেছি তোমার মধ্যে। আমি জানি না কি হবে আমার সাথে। আমি এখন কাউকে বিশ্বাস করতে পারি না। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। শুধু আফজাল সাহেবের মুখে হাসি। মনে হচ্ছে সে সফল তার কাছে। নীরা, আমি মায়ের দিকে তাকালাম। তার অসহায় মুখটা দেখে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছি না স্বার্থের জন্য উনি এমন করতে পারেন। মা, আমি একটু শান্তি চাই। এই বাড়িটা নরক হয়ে উঠেছে আমার কাছে। আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখানে আমার একটু শান্তি হয়। তুমি কেন যাবে? যেই বাড়িটা নরক করে তুলেছে সে চলে যাবে। উনি প্রমাণ দিবে বলেছে তো, দিক প্রমাণ, আমিও দিব। দেখি কে যেতে কে হারে। চোখ বড় বড় হয়ে যায় আফজাল সাহেবের। আমতা আমতা করে বলে, প্রমাণ? কি প্রমাণ আছে তোমার কাছে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমার ভালোবাসার বন্ধু, তোমার আজীবন ক্রাইম পার্টনার মিস্টার হাসিবের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হও। ডিভোর্সের ব্যবস্থা করো। দেখো যাবে কি হয়, দেখা যাক কি হয়। আমি আর বসতে পারলাম না। এক ছুটে উঠে এসে নিজের ঘরে এসে বসলাম। মাও এলেন আমার পিছু পিছু। আমাকে বসে থাকতে দেখে আমার মাথায় এসে হাত বুলিয়ে দেন। আমি ঘোলাটে দৃষ্টিতে তার দিকে তাকাই। এরপর ছোট্ট করে
একটা হাসি দিয়ে বলি, আবার বিশ্বাসটা যেন আর ভেঙে না যায় মা। আমি তোমাকে হারাতে চাই না মা। আমাকে 2 হাত দিয়ে চেপে বুকে টেনে নিলেন। তার প্রতিটা নিঃশ্বাস আমাকে জানান দিচ্ছে তিনি অসৎ হতে পারেন না। বেশ কিছুদিন স্কুলে যাওয়া হয়নি, পরীক্ষার বেশি বাকি নেই, তাই আজ যেতেই হবে। মা টিফিন বানিয়ে দেবে। বাড়ির বানানো টিফিন খেয়ে বেশ অভ্যাস হয়ে গেছে আমার। আমি রেডি হচ্ছি আর মা টিফিন বানাচ্ছে। দাও নীরা তোমার টিফিন। আমি মায়ের দিকে তাকিয়ে স্মিত হাসলাম। ঘামে ভিজে গিয়েছে রান্নাঘরে উঠে। কি ভীষণ স্নিগ্ধ লাগছে তাকে। আমি জড়িয়ে ধরি তাকে। নীরা, আজ তুমি স্কুল থেকে ফিরলে আমরা এক জায়গায় ঘুরতে যাব। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। অনেকদিন স্কুলের বাইরে আর কোথাও যাই না আমি। মায়ের এই বাড়ি ছেড়ে বেরোনো নিষিদ্ধ ছিল। আফজাল সাহেবও কোনোদিন বের হননি আমাদের নিয়ে, তাই ঘুরতে যাওয়ার কথা শুনে আনন্দে ভরে ওঠে মনটা। সত্যি মা, কোথায় যাব আমরা? দেখি কোথায় যাওয়া যায়, তবে আর কাউকে নিব না, শুধু তুমি আর আমি। তোমার ছুটির পর আমি স্কুল গেটে দাঁড়াবো, ওখান থেকে নিয়ে যাব তোমাকে। আমি ভীষণ খুশি হই। ঘুরতে যাওয়া যে কত আনন্দের, সেই আনন্দ তো ভুলতেই বসেছিলাম। আমি মায়ের কপালে একটা চুমু এঁকে বেরিয়ে যাই। ক্লাস শেষ হওয়ার সাথেই খুশিতে নাচতে নাচতে বেরিয়ে আসি আমি। একটু ভয় ভয়ও করে। আফজাল সাহেব যে ধুরন্ধুর মানুষ, মাকে আসতে দেয় কিনা কে জানে। তবে গেটের বাইরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুশ্চিন্তা দূর হয় আমার। আমাকে দেখে মা হাত নাড়ে, আমিও হাত নাড়াই। মা ইশারা করে একটা রিক্সাতে উঠতে। মা, কোথায় যাচ্ছি আমরা? নিউ মার্কেট। হঠাৎ নিউ মার্কেটে কেন মা? আজ সারাদিন শপিং করবো আমরা, অনেক মজা হবে। শপিং করতে কার না ভালো লাগে। আজ তো খুশি আর খুশি, অনেক অনেক শপিং করলাম আমরা। বলতে গেলে সব আমারই কেনাকাটা। মা তেমন কিছু কিনলো না, রনিয়ার দাদির জন্যও নেওয়া হলো। মা, এত যে কেনাকাটা করলাম, কারণটা কি? কেন নীরা, কেনাকাটা করতে কি কোনো উপলক্ষ লাগবেই? না, তবুও। কিন্তু আমার সব টাকা তো আফজাল সাহেবের কাছে। দিল সে তোমাকে এত টাকা, তার দেওয়া লাগবে কেন? এগুলো সব আমার নিজের জমানো টাকা থেকে না। এত টাকা তুমি খরচ করলে আমার জন্য? ভারে, আমার মেয়ের জন্মদিন সামনে, আর আমি একটু কেনাকাটা করব না? আমি তো আরও এক প্রস্ত অবাক হলাম। তবে কি এসব আমার জন্মদিনের জন্য? ভুলেই তো বসেছিলাম প্রায় জন্মদিনের কথা। মা ঠিকই মনে করে রেখে দিয়েছে আমার জন্মদিন। তোমার মনে আছে মা? মেয়ের জন্মদিন, মায়ের কথা মনে থাকবে না তো কার থাকবে? খুশিতে চোখে পানি চলে আসে আমার। এত আনন্দ লাগছে কেন আজ আমার? তবে নীরা, এখন কিন্তু তোমাকে আরও বেশি শক্ত হতে হবে, নিজেকে তৈরি করতে হবে সব পরিস্থিতি মোকাবিলা করার। কি বলছো মা এসব? আমি এগুলো কেন করতে যাব? 18 বছর বয়স হচ্ছে তোমার। 18 বছর হলেই সব সম্পত্তি তোমার নামে চলে আসবে। তখন আফজাল সাহেব সহ আরও অনেকের নজর পড়বে এদিকে। তোমাকে সব বুঝে নিতে হবে, আঁকলে রাখতে হবে। আমি ভয়ে ঢোক চাপলাম। এসব কিভাবে করে? এই ব্যবসা বাণিজ্য কিছুই তো বুঝি না আমি। তুমি কোথায় থাকবে মা? তুমি এসব দেখো, আমি তো এগুলো পারি না। ম্লান হাসলো মা। মায়ের মিষ্টি মুখে এসব হাসি মানায় না। আমার একটু কষ্ট লাগলো দেখে। তা কি করে হয় নীরা? আফজাল সাহেবের স্ত্রী হয়েই ওই বাড়ি গিয়েছি আমি। সে যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, কিভাবে ওখানে থাকবো আমি? আমার মা হয়ে থাকবে, ওই বাড়ি আমার। আমি ঠিক করব ওখানে কে থাকবে না থাকবে। একবার মাকে হারিয়েছি আমি, আর হারাতে পারবো না। তা হয় না মা। আফজাল ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না যতদিন বাড়ি তোমার কাছে আছে। কারণ ও কোর্ট থেকে যেভাবে হোক তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনবে। আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিভাবে ওই মানুষের সাথে একই বাড়িতে থাকবো আমি নীরা মা? তাহলে বরং এসব কিছু আমার 18 বছর হওয়ার পর আমি তোমাকে লিখে দিব। তাহলে তো এসব কিছু তোমার হয়ে যাবে। আর আমাকে ছেড়ে যাবে না তো তুমি? চমকে উঠে মা তাকালো আমার দিকে। আমি মিষ্টি করে হাসলাম তার দিকে তাকিয়ে। রিক্সাতে বসেই মা এক হাত দিয়ে জড়িয়ে ধরলো আমাকে। আমি মায়ের কাঁধে মাথা রাখলাম। কি ভীষণ শান্তি আর ভরসার জায়গা। বুঝতে পারলাম মা কাছে। ফিসফিস করে বলল, অনেক বড় হও মা, অনেক বড় হও। সেদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আফজাল সাহেবের সাথে ঝামেলা হওয়ার পর থেকে মা আমার সাথেই ঘুমায়। আমি মাকে জড়িয়ে ধরে ঘুম দেই। অনেক ভালো লাগে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় অনেকক্ষণ বুঝতে পারি না কয়টা বাজে। বালিশের নিচ থেকে মোবাইল বের করে দেখি ঘড়িতে সময় রাত 2:45। কিন্তু আমার পাশে মা নেই। এত রাতে মা গেল কোথায়? আমি উঠে যেয়ে ওয়াশরুমে দেখলাম ওখানে নেই। ডাইনিং, ড্রয়িং সব জায়গার লাইট অফ। একটু দুশ্চিন্তা হলো আমার, কারণ আফজাল নামক লোকটা একটু ভরসা করি না আমি তাকে। আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটতে লাগলাম আমি। মনে হলো একবার মাকে ডাকি চিৎকার করে। পরে মনে হলো থাক, কি দরকার, বাকিদের ঘুম ভেঙে যাবে। হঠাৎ খেয়াল করলাম আফজাল সাহেবের ঘরের লাইট জ্বলছে। এত রাতের লোকটা লাইট জ্বালিয়ে কি করে? আমি আস্তে আস্তে হেঁটে তার ঘরের সামনে এসে দাঁড়ালাম এবং তখনই অবাক হয়ে খেয়াল করলাম আমার মায়ের স্যান্ডেল জোড়া ঘরের বাইরে। মানে মা এই ঘরে?
তারা দুজন এখনও বৈধ সম্পর্কে আছে। এভাবে স্বামী স্ত্রীর ঘরের সামনে এসে আড়ি পাতা মোটেই ভালো কথা না। কিন্তু সমস্যাটা সেখানেই, দুজন দুজনকে দেখতে পর্যন্ত পারে না। এখন ডিভোর্সের কথা পর্যন্ত উঠেছে। এত রাতে দরজা বন্ধ, অথচ লাইট জ্বালিয়ে কি কথা তাদের? একটু উসখুস করতে থাকি আমি, ভিতরের কথা শোনা কি ঠিক হবে নাকি হবে না। একবার ভাবলাম থাক, চলে যাই, হয়তো নিজেদের মধ্যে সব ঠিক করে নিচ্ছে তারা, তাহলে তো ভালোই হয়। মা এখানেই থাকবে, কোথাও যাবে না আমাকে ছেড়ে। চলে আসছিলাম ফিরে, হঠাৎ করেই মায়ের একটা কথা শুনে থমকে দাঁড়াই আমি। আবার হাত পা কেঁপে উঠল থরথর করে। আমি কি ঠিক শুনলাম? নীরার মা মারা গেল কিভাবে আফজাল? আমি দমাটকে চুপচাপ দাঁড়িয়ে আছি, যেন নিঃশ্বাস ছাড়লেই কেউ টের পেয়ে যাবে। মা 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 মানে, জানো না তুমি রাত্রি আত্মহত্যা করেছে? ভয় পাচ্ছ কেন আফজাল? হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে একটু শুনি। কেন আত্মহত্যা করলো সে? কেন করেছে সে? আমি কি জানি? মহিলা মানুষ, শেষের দিকে পাগল হয়ে গিয়েছিল। আর পাগল কি না করে? আচ্ছা, তাই নাকি? তবে আমি যতদূর জানি, রাত্রি তো তার পরের দিনই তোমার আর তোমার ওই অসভ্য বন্ধু হাসেম ভাইয়ের মুখোশ টেনে ছেড়ে দিতে চাচ্ছিল। এর আগ পর্যন্ত তার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই তোমাদের কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তোমরা জেল থেকে বেরিয়ে গিয়েছ, কিন্তু সেদিন সে এমন কিছু প্রমাণ হাতে পেয়েছিল যার দ্বারা তোমাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে পারত। এতদিন সে সব মুখ বুজে সহ্য করলো বাচ্চা দুইটার জন্য, আর যখনই সে হাতে প্রমাণ পেল তখনই সে আত্মহত্যা করলো। এটা কি সত্যি আত্মহত্যা, নাকি সুপরিকল্পিত মাথার হত্যা? আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। এসব সে কি শুনছি আমি হঠাৎ করে? আমার কেন জানি মনে হলো আমার এই মাও হয়তো কোনো বিপদে পড়তে চলেছে, কারণ আফজাল লোকটা অত্যন্ত ধুরন্ধর। ও ওর স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই। আমি এখন কি করব? কি বলছো এসব তুমি? রাত্রি এসব করেছে? আমি কিছু জানতাম না তো। আহারে, একটু শব্দ করে হাসলো মা। এরপর বেশ চড়া গলায় বলল, ও তাই নাকি? তুমি কিছুই জানতে না? কিন্তু তোমার মা তো জানতো। তাকে রাত্রি সব কিছু বলেছিল। আচ্ছা, এমন কি হয়েছিল যে তোমার মা তোমাকে জানিয়ে দেয় রাত্রির প্ল্যান? তোমাকে ওকে থামাতে বলে, আর তুমি চিরদিনের জন্য ওকে থামিয়ে দিলে? মা একটু থামলেন কথাটা শেষ করে। ওপাশ থেকে পিন পতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। আমার হাত পা অসাড় হয়ে গিয়েছে। হাতলে হাঁটলে চেয়ার ধরে দাঁড়াই, না হলে মাথা ঘুরে পড়ে যাব মনে হচ্ছে। এর মধ্যে আমার মাকেও টেনে এনেছে রুনা। আচ্ছা, শুনলাম তো সব, আর কিছু বলার আছে তোমার? বলে বিদায় হও, আমার ঘুম পাচ্ছে। সবার ঘুম হারাম করে দিয়ে এত শান্তির ঘুম তো তোমাকে ঘুমাতে দিব না আফজাল সাহেব। তোমার আর তোমার মায়ের সব কীর্তি আমি ফাঁস করে দিব। কি করবে তুমি? এই করার ক্ষমতা আছে তোমার। তুমি রাত্রির মতো সুন্দরী নও যে ওর সাথে যা করতে পারছি তোমার সাথেও পারবো। তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে এই বাড়ি ছাড়া করব, নীরার কাছ থেকে সব সম্পত্তি হাতাবো। এরপর ওর মায়ের সাথে যা হয়েছে ওর সাথেও তাই হবে। আর বাড়াবাড়ি করলে ওর মায়ের মতো অবস্থা হবে। রাত্রিকে কিভাবে মারলে আফজাল? রাত্রিকে কিভাবে মারলে তুমি আফজাল? ওয়েল, সব যখন জেনে গিয়েছো তখন বলতে কি সমস্যা? এমনিও তোমার কি যা করার ক্ষমতা আছে? কোনো প্রমাণ তো দেখাতে পারবে না। হ্যাঁ, আমি আর আমার মা মিলে রাত্রিকে মেরেছি। রাত্রি বেশি চালাকি করতে গিয়েছিল, দিনের পর দিন চুপ করে থাকার নাটক করে সব প্রমাণ জোগাড় করে। তাই তো ওকে থামিয়ে দিতে বাধ্য হলাম। সেদিন রাতে নীরা আর রনি ঘুমিয়ে গেলে রাত্রিকে মা ডেকে আনেন ভালো কথা বলে। এরপর ওকে মেরে ফেলে ফ্যানে ঝুলিয়ে দিই আমরা, যাতে করে এটা আত্মহত্যা মনে হয়। আর হলো তাই, কেউ বুঝতে পারল না। আমি আর মা কান্নার নাটক করে পোস্টমর্টেম করতে বাধা দেই। ব্যাস, কাহিনী শেষ। শুনলে সব? আর কিছু বলতে চাও? তোমাকে এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি দূর করে দেওয়ার ব্যবস্থা আমি করব। নীরা বোকা, একটু রাগী, কিন্তু ভীষণ বোকা। তার মনে তোমার জন্য সন্দেহ সৃষ্টি করব। ও নিজেই চাইবে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। আমি মেঝেতে বসে পড়লাম। এতদিন আফজাল লোকটার জন্য আমার একরাশ ঘৃণা ছিল। আমি জানতাম যে ওর জন্য আবার মা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আজ আমি কি শুনলাম? ও আমার মাকে মেরে ফেলেছে। আর দাদি, দাদি কিভাবে এই কাজ করলো? আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। না না, দাদি কিভাবে এই কাজ করবে? উনি তো অনেক ভালোবাসতেন আমার মাকে। কিন্তু নিজের কানকে অবিশ্বাস করব কিভাবে? কে এই বাড়ি থেকে দূর হয় সে তো সময় বলবে আফজাল সাহেব। তোমার সময় হয়েছে তোমার বন্ধুর কাছে চলে যাওয়ার, সাথে তোমার মাকেও নিয়ে যাবে। এরপর তোমাদের শাস্তি নির্ধারণ করবে উচ্চ আদালত। ঘর কাঁপিয়ে হাসলো আফজাল। হাসির শব্দে আমার শির দাঁড়া বেশ শীতল স্রোত নেমে গেল। আমার এখন ইচ্ছা করছে ছুটে যেয়ে ওকে শেষ করে ফেলি, কিন্তু কিন্তু এখন আমাকে ওর হাত থেকে এই মাকে বাঁচাতে হবে। ও একটা খুনি, ও সব কিছু করতে পারে। কিন্তু এই বদ্ধ ঘরের মধ্যে আমি এখন ঢুকবো কিভাবে? কি করবে তুমি?
কিচ্ছু করার ক্ষমতা তোমার নেই। সব খবর নিয়েই তো দেখছি এই বাড়ি এসেছো। তবে কি তুমি রাত্রির আত্মা? মেয়েকে বাঁচাতে নতুন রূপে এসেছো? ঘর কাঁপিয়ে হাসলো আবারও আফজাল। মনে হচ্ছে মায়ের কথায় খুব মজা পাচ্ছে সে। তাই নাকি? কিচ্ছু প্রমাণ নেই আমার কাছে? এই যে টেপ রেকর্ডার, এতক্ষণ তুমি যা যা বলেছ সব এখানে রেকর্ড করা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগামীকাল সকাল পর্যন্ত একটু অপেক্ষা করো। এরপর কাল সকালে কোথায় তোমরা যাও সেটা পুলিশ ঠিক করবে। আমি চমকে উঠে তাকালাম, মা এটা কি করলো? যদি সত্যি এই সেসব রেকর্ড করে, সেটা এখন কেন জানালো আফজালকে? বদ্ধ ঘরের মধ্যে তার কি বিপদ আসতে পারে এটা কি সে বুঝতে পারছে? না না, যেভাবে হোক মাকে বাঁচাতে হবে আমার। এটা কি রুনা? ওটা আমাকে দিয়ে দাও বলছি। এত চালাক তুমি? রেকর্ড করছো আমার কথা? ওটা আমাকে দিয়ে দাও বলছি। আফজালের গলায় ভীতি। মনে হয় ভাবতে পারেনি মা এমন কাজ করতে পারে। এতদিন আমার কাছে অন্য প্রমাণ ছিল তোমাদের বিরুদ্ধে। সেই প্রমাণ যা দিয়ে রাত্রি তোমাকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু এই বাড়ি আসার পর আমার অন্য চিন্তা মাথায় আসে। এত প্রমাণ জোগাড় করার পরেও সে কেন তার বাচ্চাদের ফেলে রেখেই আত্মহত্যা করলো? সন্দেহ এখন সত্যতে পরিণত হলো। সব তো নিজের মুখে স্বীকার করলে। কে তুমি রুনা? তুমি কিভাবে রাত্রির প্রমাণ পেয়েছ? আমি রাত্রির বান্ধবী। সেই ছোটবেলা থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। ও আমার কাছে শুধু বান্ধবী ছিল না, ও ছিল আমার একটা অংশ। তোমার এই কুৎসিত চেহারা ও দেখার আগ পর্যন্ত ওর সাথে আমার যোগাযোগ ছিল। আস্তে আস্তে তুমি ওর কাছ থেকে মোবাইল কেড়ে নিলে, ওকে ঘরবন্দি করে দিলে। অনেকদিন ওর সাথে কথা না হওয়ায় আমি একটু দুশ্চিন্তিত হই। আমি আমার বাসার কাজের বুয়াকে পাঠাই এই বাড়ি। ও কাজ করতে আসতো আর রাত্রির কাছ থেকে সব কথা সংগ্রহ করে আমাকে জানাতো। যেদিন রাত্রি মারা যায় তার আগের দিন ও আমাকে সব জানায় চিঠিতে। আমি কথা দিই ওকে আমি সব রকম সাহায্য করব। কিন্তু তার পরের দিনই শুনলাম ও আর নেই। ও পাশটা চুপচাপ। আমি পাগলের মতো এদিক ওদিক ছটফট করছি। এইটুকু জীবনে আমি আর কত কিছু সহ্য করব? আমার মা এত কষ্ট করে পৃথিবী ছেড়েছে, আমি কেন কিছু করতে পারলাম না মায়ের জন্য? তবে কি এই মাকেও আমি বাঁচাতে পারবো এই নরপশুটার হাত থেকে? এই নরপশুটা আসলে একটা জঘন্য। সেদিন রাতেই মনে হয় রাত্রি টের পেয়ে গিয়েছিল কি হতে চলেছে ওর সাথে। মনে হয় সবটাই ধারণা করতে পেরেছিল। তাই রাতে ও সব প্রমাণ সহ আমার নামে একটা চিঠি লিখে চিলেকোঠার ঘরে রেখে আসে, যেখান থেকে বুয়া সব সংগ্রহ করতো আগেই। সেদিনও রাত্রি মারা যাবার পর ওসব এনে বুয়া আমার কাছে দেয়। ও, তুমি প্ল্যান করে এবারে এসেছো তাহলে? তা বলতে পারো রাত্রি একদিন আমার জীবন বাঁচিয়েছিল। সেদিন আমি ওকে কথা দিয়েছিলাম আমার জীবনের বিনিময়েও যদি হয় আমি ওকে সাহায্য করব। কিন্তু আফসোস, ওকে তো সাহায্য করতে পারলাম না। তবে ওর কলেজের টুকরো মেয়েটাকে আমি বাঁচাবো। যেভাবেই হোক আমি বাঁচাবো ওকে। এই নোংরা লোকগুলোর হাত থেকে ওকে বাঁচাবো আমি। তুমি কি চাও রুনা? তুমি যা চাও তোমাকে আমি তাই দিব। নীরার কাছ থেকে সব সম্পত্তি হাতানোর পর তোমাকে আমি অর্ধেক সম্পত্তি দিব। কেউ কিচ্ছু জানবে না। তোমার কোনো ধারণাই নেই ওর নামে কত কোটি টাকার সম্পত্তি আছে। তুমি সব পাবে। তুমি কি ভেবেছো আমি জেলে চলে গেলে নীরা তোমাকে কানাকুড়ি কিছু দেবে? নিজের জীবনটা কেন নষ্ট করবে একটা এতিম মেয়ের জন্য? ভাবো রুনা, ভাবো। আমি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছি। মা কি সিদ্ধান্ত নেবে? তবে কি মা কি আফজাল সম্পত্তির লোভ দেখিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? মা কি তাতে রাজি হবে? আর মা আমার মায়ের বান্ধবী, এত কাছের বান্ধবী যে নিজের জীবন বিপন্ন করে শুধুমাত্র আমাকে বাঁচাতে এখানে এসেছে। সম্পত্তির লোভ আমি কোনোদিন করি না আফজাল। আমার কোনোদিন সন্তান হবে না। তাই আমার প্রথম স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। এখানে এসে আমি সন্তান পেয়েছি, নীরার রনিকে পেয়েছি। আর কিচ্ছু চাই না আমার। কিন্তু আমার যে চাই রুনা। তুমি কি ভেবেছো সব কিছু এতটাই সোজা? তুমি কি টেপ রেকর্ডারটা আমাকে দিয়ে দেবে, নাকি এই ঘরেই নিজেকে শেষ করে দেবে যেটা রাত্রির সাথে হয়েছে? আমি হতভম্ব হয়ে গেলাম। কি করবে আফজাল? মাকে মেরে ফেলবে? ওর দ্বারা কিছু অসম্ভব না। না না, এভাবে বসে থাকা যাবে না। কিছু একটা আমাকে এখন করতে হবে। আমি এদিক ওদিক করছি মাকে বাঁচানোর জন্য। ছাড়ো বলছি আফজাল, আমাকে ছাড়ো। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। দোতলা থেকে চিৎকার নিচতলায় যাবে না। কোনো কাজের লোক আসবে না। মাও কিছু করবে না। আর নীরা, ওর কিচ্ছু করার নেই। ভেতর থেকে দস্তাদস্তির শব্দ পাওয়া যাচ্ছে। আমি কাকে ডেকে আনবো? আমার মাথায় কিচ্ছু আসছে না। আমি কোনো কিছু না ভেবেই জানালা দিয়ে উঁকি দিলাম। আমার চোখ বড় বড় হয়ে গেলেও ভিতরের দৃশ্য দেখে। মায়ের গলা আফজাল এক হাত দিয়ে টিপে ধরে রেখেছে, আরেক হাত দিয়ে টেপ রেকর্ডারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মা নিজেকে ছাড়ানোর আপনার চেষ্টা করছে, কিন্তু আফজালের মতো একজন শক্তপোক্ত লোকের হাত থেকে নিজেকে ছাড়ানো কি সহজ কথা? কিন্তু কোনোভাবেই মা টেপ রেকর্ডারটা হাত ছাড়া করছে না।
আমি চিৎকার করে ডাকতে গেলাম মাকে, কিন্তু পরক্ষণে ভাবলাম এখন আমি চিৎকার করলে আমাকেও এখানে বন্দি করে ফেলবে, দুজনকে মেরে ফেলবে, কেউ কাউকে বাঁচাতে পারবো না। তাই বাইরে থেকেই আমাকে যা করার তাই করতে হবে। কিন্তু কিভাবে কি করব? ওদিকে মা ছটফট করছে বাঁচার জন্য। এটা দিয়ে দে রুনা, বাঁচতে চাস তো দিয়ে দে। মা কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। মায়ের ফর্সা মুখ পেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়তে থাকে। অস্থির হয়ে যাই আমি মাকে বাঁচাতে। আমি অস্থির হয়ে এদিকে ওদিকে তাকাই। হঠাৎ আবার চোখ যায় পাশে ইনডোর প্ল্যান্টের মাটির উপর রাখা পাথরের টুকরোর দিকে। এক চিলতে হাসি ফুটে ওঠে আমার ঠোঁটে। আল্লাহ সঠিক সময় সঠিক জিনিস হাতের কাছে এনে দেন। দৌড়ে যে বেশ কয়েক টুকরো পাথর তুলে নেই হাতে, আবার ফিরে আসি জানালার কাছে। মায়ের অবস্থা তখন করুন, কিন্তু কোনোভাবেই টেপ রেকর্ডারটা হাতছাড়া করেননি এখনও। আমি আর দেরি করলাম না, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতের পাথরগুলো ছুটতে লাগলাম আফজাল নামক নর পশুটার দিকে। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ হয় না। ওদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দুজন। কেউ ভাবতে পারেনি আমি এখানে আসবো। কপাল ফেটে গল গল করে রক্ত পড়ছে আফজালের। সে মায়ের গলা ছেড়ে দিয়ে কপালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখে ভয় আর রাগ। বাঁধন আলগা হতেই মা খক খক করে কাশতে শুরু করলো। আমি চিৎকার করে বললাম, মা বেরিয়ে আসো, এক্ষুনি বেরিয়ে আসো, না হলে ও শেষ করে দিবে তোমাকে। মার এক মুহূর্ত দেরি করলো না। দরজা খুলতে গেলেই আফজাল আবারও চেপে ধরতে গেল তাকে। মা এবার তার সর্বশক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বেরিয়েই বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি ছুটে যেয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে জড়িয়ে ধরলো। এরপর দুই গালে আমাকে অজস্র চুমু দেওয়া শুরু করলো মা উপরের দিকে তাকিয়ে জোরে জোরে বলতে লাগলো, রাত্রি রে, তুই আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়ে গিয়েছিস। আমার মেয়ে আমাকে আজ বাঁচিয়েছে। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি মাকে শক্ত করে চেপে ধরে রাখলাম, যেন ছেড়ে দিলেই মা চলে যাবে। ওদিকে আফজাল জোরে জোরে শব্দ করছে দরজায়, এই কে আছিস, খোল, দরজা খোল, শেষ করে দিব সবাইকে। তার চিৎকার এতক্ষণে কানে যায় দাদির। মহিলা ছুটে এসেছে ছেলেকে বাঁচাতে। দরজার সামনে আমার মায়ের রণমূর্তি দেখে ভয় পেয়ে চুপ হয়ে যায় সে। হয়তো বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আমি লাল টকটকে চোখে তাকাই তার দিকে। আজ এই মহিলার জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। এতদিন ভালো মানুষের মুখোশ পরে আমাদের সামনে ঘুরছিল। আমি ছুটে যেয়ে ওনার ঘর থেকে রনিকে তুলে কোলে নিয়ে আসি। এদের কাউকে আর বিশ্বাস করি না আমি। হাশেম আর আফজালের মায়ের দুইজনের 12 বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে, আর আফজালের হয়েছে মৃত্যুদণ্ড। কোর্টে চিৎকার করে কাঁদছেও। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই কান্না থেকে। আজ এতদিনের করা অপরাধের শাস্তিও পাবে। আমি একবার উপরের দিকে তাকাই, আর একবার আমার মায়ের দিকে তাকাই। আর সত্যি সত্যি আমার মনে হচ্ছে আমার মাই নতুন রূপে আমার কাছে এসেছে আমাকে বাঁচাতে। মা মিটিমিটি করে হাসছেন আমার দিকে তাকিয়ে, হাত বাড়িয়ে ডাকলো মা আমাকে। আমি তার বুকে যেয়ে ঝাঁপিয়ে পড়ি। না, তিনি আমার সৎ মা না, তিনি আমার মা, আমার নিজের মা।